আমাদের এখানে ইমেজ টিমেজ আছে কোথাও? আচ্ছা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি, ইমেজ খুঁজতে হবে না, এটাকে ওপেন করে নেন। গত ক্লাসে ছিল, এর আগের ক্লাসে ছিল, কই পাই না, এখানে আছে। আচ্ছা এই যে এখানে ইমেজ আছে, এগুলাই নিয়ে যাই। এটা কি, এগুলো কিসের ইমেজ? মাছ মাংস নাকি এগুলো? আমার আচ্ছা ধরেন, হ্যাঁ এটা তো সুন্দর লাগবেই, কাপল বসে আছে না, আপনাদের তো খালি এগুলাই ভাল লাগে। এবার এখানে আসেন, হ্যাঁ ও একসময় আপনাদেরও হবে, হ্যাঁ ইনশাল্লাহ হবে। কে বলছে একা একা ঘুরতে যাওয়ার মজা জানেন? একা একা কোনোদিন ঘুরতে যান নাই মনে হয়। একা ঘুরতে যাওয়ার কিন্তু একটা অন্যরকম মজা আছে, যারা যায় তারা বুঝে। অবশ্য সবাই অবশ্য একাকিত্ব পছন্দ করে না, অনেকের একাকিত্ব ভালো লাগে, যেমন হ্যাঁ ওকে আসেন কাজ করি। এই জি জি চলে আসেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে কি করব? প্রথমে হচ্ছে ফ্লোটের ব্যবহার দেখব। আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের একটা নাম দেন। কোনটা? আপনি কি আমরা বোকা পাইছেন? আমি ভিডিও অফ করে রাখছিলাম তো, আমি তো রেকর্ডিং অফ করে রাখছিলাম, মাথা খারাপ। পরে কোনটা কে কোন দিক দিয়ে ভাইরাল করে দেন, ঠিক আছে? আচ্ছা এইখানে হচ্ছে আমরা একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের একটা নাম দেই। কি নাম দেয়া যায় ক্লাসের? একটা দেন, বক্স ওয়ান। কি দিচ্ছি? বক্স ওয়ান। এবার এটার মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে আসেন। আচ্ছা না, ইমেজ নেওয়ার আগে আরেকটা ডিভ নিব, ডিভের একটা ক্লাস দিই। এই ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে, ধরেন নাম দিলাম হচ্ছে ইনার বক্স, এরকম একটা নাম দিলাম। এবার এটার মধ্যে আমরা কাজ করি। ওকে, এটার মধ্যে একটা ইমেজ ট্যাগ নিব, এটার মধ্যে আমরা ইমেজটাকে কল করব img/1.jpg, এরকম একটা নাম দিয়ে দিলাম। আর এখানে আমরা লিখে রাখলাম ওই ইমেজ রিলেটেড একটা কিওয়ার্ড। এটা কিসের ইমেজ এটাকে দেখে নেই। ওই যে ধরেন কাপল বারবিকিউ করতেছে, ঠিক আছে, তো এখানে লেখেন বারবিকিউ। আচ্ছা সেভ করে দিলাম। এবার আমরা এটাকে ওপেন করব, এখান থেকে ডাবল ক্লিক, এই যে দেখেন ইমেজটা আসছে। ওকে, এটাকে আসলে বারবিকিউ করতেছে নাকি? আচ্ছা, তো আমরা যেটা করব, না করলেও আমরা ধরে নিচ্ছি ওইটাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিব। প্রথমে এইটার ব্যাকগ্রাউন্ড কালার দিব, তারপর এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব, দুইটার দিয়ে দেখাবো আসলে কি ঘটে। আমরা এখানে একটা ওয়েবসাইটে যাব, flatUIcolors.com, যেটার সাথে আপনাদের পরিচয় করানো হয়েছে। আমরা হচ্ছে এখান থেকে একটা কালার নিয়ে যাই। সাপোজ আমরা প্রথমত এই কালারটা ব্যবহার করতে চাচ্ছি, তো কালার কোডটা কপি করে নিলাম, আর এইখানে ক্লাস 7 দিয়ে রাখেন। ওকে, গত ক্লাস থেকেই আমাদের ওই যে style.css ফাইল লিংক আপ করা আছে, মানে গত ক্লাসের ফাইলটাকেই আজকে আমরা জাস্ট কপি করে নিছি, আর কিছুই না। সো আমরা সিএসএস ফাইলে গিয়ে কাজ করতে পারবো, কিন্তু এগুলো সবকিছু গত ফাইলের, মানে গত ক্লাসের। তাই আমরা এখান থেকে এই পর্যন্ত ফেলে দিলাম, শুধু এটা রেখে দিলাম। এটা কি গত ক্লাসে শিখছি, ওই যে ইউনিভার্সাল সিলেক্টর আমরা জাস্ট 0 করে রাখছি। এবার এখানে কাজ করি, আমরা কল করব হচ্ছে এটা দিলাম কেন, ডট বক্স 1। এখানে বলবো ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, যার দিলাম আমরা, কালার দিলাম এইটা। আচ্ছা এখানে দেখেন আমি ব্যাকগ্রাউন্ড কালার না লিখে লিখছি শুধু ব্যাকগ্রাউন্ড। তো আপনি ব্যাকগ্রাউন্ডও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কালারই লিখতে হবে এমন কোনো কথা নাই। তো ম্যাক্সিমাম টাইম ব্যাকগ্রাউন্ডই লিখবো, কালার লিখবো না, কারণ ব্যাকগ্রাউন্ডে আমাদের অনেক সময় কালার দেওয়া লাগতে পারে, অনেক সময় ইমেজ দেওয়া লাগতে পারে, অনেক সময় গ্রেডিয়েন্ট দেওয়া লাগতে পারে, ঠিক আছে, অনেক কিছু করা লাগতে পারে। তো যখন যেটা ব্যবহার করব তখন শুধু ব্যাকগ্রাউন্ডই লিখবো। যদি আপনি কালার দিতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড কালারই লিখতে হবে, সেই ক্ষেত্রে ইমেজ দিতে পারবেন না। আর যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখেন তাহলে ইমেজ দিতে হবে, কালার দিতে পারবেন না। যদি শুধু ব্যাকগ্রাউন্ড লিখেন তাহলে যে কোনোটা দিতে পারবেন। এই কারণে ব্যাকগ্রাউন্ড লেখাটাই ভালো মনে করি, আর টেক্সটও ছোট, কষ্ট আর একটু কমবে। আচ্ছা, একটা রিলোড দেওয়ার সাথে সাথে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি, দেখেন পিছনে আসছে, এটা ডিভের,
ঠিক আছে, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কাকে দিছি, ডিফকে দিছি, তাই না? এই যে আমাদের ডিফ, এই ডিফের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, আর সেই কালারটা হচ্ছে এই ইয়েলো কালার, এটাই আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। এবার নাম্বার 2 হচ্ছে আমরা ভিতরে এক্সট্রা আরেকটা ডিভ নিছিলাম, ঠিক আছে? এই ডিভটার নাম কি দিছি? ইনার বক্স। আমরা এখন এই ইনার বক্সকে কল করব, ডট ইনার বক্স, বলবো তোমারও একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিলাম। এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শুধু দেখানো, এটা আমরা রাখবো না, জাস্ট দেখাবো আর কি। একটা রিলোড করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আরেকটা আসছে, কিন্তু ইয়েলো কালারটা এখন দেখা যাচ্ছে না কেন বলেন তো কেন? কারণ আমাদের এই ডিপটা হচ্ছে মেইন ডিপ, ওকে বলছি ব্যাকগ্রাউন্ড কালার হবে, এটা হচ্ছে ভিতরের ডিপ, ওকে বলছি ব্যাকগ্রাউন্ড কালার হবে। তাহলে যেটা প্যারেন্ট তার ব্যাকগ্রাউন্ড কালারটা আগে আসে, যেটা চাইল্ড এরপরে চাইল্ডটা তো উপরে থাকে, যার ফলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এটাকে ঢেকে দিছে। আর এটাও যেহেতু ডিপ, এটাও যেহেতু ডিপ, আর দুইজনের কাউকেই যেহেতু কোনো উইথ নির্ধারণ করে দেয়া হয় নাই, যার ফলে দুইজনেই ডিফল্ট ভাবে হচ্ছে পুরো জায়গাটা দখল করে রাখছে, যার ফলে আমরা এখানে এই ইয়েটা দেখতে পাচ্ছি, গ্রিন কালারটা, সরি গ্রিন না, এটাকে কি বলে, ব্লু কালারটা দেখতে পাচ্ছি, ইনার বক্সের ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এবার আমরা যেটা করব, দেখবো যে পিছনেরটা দেখা যায় কিনা। তাহলে আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি। সাপোজ আমি এখানে বললাম তোমার একটা উইথ হবে, কাকে দিছি? ইনার বক্সকে। আমি এখানে উইথ দিলাম হচ্ছে ধরেন 50%, মানে যে স্ক্রিনে আছে সেই স্ক্রিনের অর্ধেক। এটা আমরা গত ক্লাসেও বুঝছিলাম। একটা রিলোড করেন, দেখেন এখানে ইয়েলো কালার দেখা যাচ্ছে, বাকি অর্ধেকটা কই? ওই যে দেখেন নিচে একটুখানি দেখা যাচ্ছে, দেখছেন? ওই যে বাকি অর্ধেক, সেটা অর্ধেক হয়ে গেছে। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? আমাদের ইমেজটা কিন্তু এই যে এই ডিভের মধ্যে আছে, এটা কি ইমেজের প্যারেন্ট না? তা আমি এটাকে বলছি 50% হবে, কিন্তু ইমেজটা 50% হয়েছে না, হয় নাই। ইমেজ তো এটার চাইল্ড, তাহলে এটা ছোট হলে এটারও ছোট হওয়ার কথা ছিল, কিন্তু এটা ছোট হচ্ছে না। এর কারণ হচ্ছে অন্য সব ট্যাগ ছোট হয়, মানে ওই ডিভ অনুযায়ী বা তার প্যারেন্ট অনুযায়ী ছোট হয়ে যায়, কিন্তু শুধুমাত্র ইমেজ প্রথম অবস্থায় সে তার অ্যাকচুয়াল যে সাইজ, সেই সাইজেই সে ব্রাউজারে আসে, ঠিক আছে? এবং তাকে যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো সাইজ দিবেন, ততক্ষণ পর্যন্ত সে তার অ্যাকচুয়াল সাইজ নিয়েই বসে থাকবে। এই জন্য আমরা যেটা করব সব সময় ইমেজের ক্ষেত্রে, মানে একদম উপরে এই যে আমরা ইউনিভার্সাল সিলেক্টর নিলাম, শুধু এরকম ইউনিভার্সাল সিলেক্টর না, আমাদের আরো কিছু ট্যাগ নিয়ে রাখতে হবে, যেগুলো দিয়ে আমরা, যেমন ধরেন অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের নিচে ডিফল্ট ভাবে একটা আন্ডারলাইন চলে আসে, কিন্তু আমাদের আন্ডারলাইন কিন্তু সাধারণত প্রয়োজন পড়েই না। এই জন্য আমরা কি করব, অ্যাঙ্কর ট্যাগকে উপরেই আগে কল করে বলে রাখবো যে তোমার টেক্সট ডেকোরেশন নান হবে। তাহলে কি হলো, এবার আমি আমার ওয়েবসাইটে যতবার অ্যাঙ্কর ট্যাগ নিব ততবারই কি হবে, কোনো আন্ডারলাইন আসবে না। আর আমরা এখানে বলে দেই নাই কোন ডিভের অ্যাঙ্কর ট্যাগ, আমরা বলছি শুধু অ্যাঙ্কর ট্যাগ, তার মানে যত অ্যাঙ্কর ট্যাগ আসবে সব অ্যাঙ্কর ট্যাগ। ঠিক একইভাবে আমরা ইমেজকেও কল করব, বলবো যে ইমেজের উইথ হবে 100%, সরি এখানে হবে সেমিকোলন। এখানে আমরা কি করলাম, যত ইমেজ আছে সব ইমেজকে কি করে দিলাম, 100% করে দিলাম। এতে করে কি হবে, যত ইমেজই আসুক সবাই তার ডিভ অনুযায়ী 100%-এ চলে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, এখন দেখেন আমরা যদি এখানে একটা রিলোড করি, তাহলে দেখবেন ইমেজটা ছোট হয়ে গেছে। কোন অনুপাতে ছোট হয়েছে? তার ডিভ অনুপাতে। তার ডিভে যতটুকু উইথ ওই অনুযায়ী 100%। এখন দেখেন আরেকটা বিষয় আছে, এই যে তার ডিভের উইথ যদি আমরা এখানে 50% না রেখে 100% করে দেই, তাহলে এখন কি ঘটবে, ইমেজটাও পুরোটা জুড়ে আসবে। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে, সেটা আজকেই শিখায় দেয়, সেটা হচ্ছে উইথের সাথে আমরা আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম উইথ। ঠিক আছে, আমরা এখানে উইথ না লিখে আমরা এটা লিখতে পারি ম্যাক্স উইথ। এই ম্যাক্স উইথের মানে হচ্ছে ম্যাক্সিমাম উইথ হবে 100%। এখন একটা জিনিস দেখেন কি ঘটে, একটা রিলোড করেন, দেখেন ইমেজটা কিন্তু পুরোটা জুড়ে আসে নাই। কেন আসে নাই? কারণ ইমেজের অ্যাকচুয়াল সাইজ কি, এই পর্যন্ত ছিল না অ্যাকচুয়াল সাইজটা। এখন আমি বলছি ইমেজ তোমার ম্যাক্সিমাম উইথ হবে 100%, কিন্তু যদি তুমি তার চেয়ে ছোট হও, ম্যাক্সিমাম বলতে কি বুঝায়, আমি বললাম আপনি ম্যাক্সিমাম এটার অর্ধেক ভরবেন, এর বেশি ভরবেন না। ম্যাক্সিমাম এর মানে কি, আপনি সর্বোচ্চ ভরতে পারবেন অর্ধেক, কিন্তু তার নিচে আপনি হচ্ছে ভরতে পারবেন না। বা বললাম ম্যাক্সিমাম হচ্ছে আপনি, সরি আমি ভুল বলছি, ম্যাক্সিমাম বললাম ধরেন 100%,
এই বোতলের 100, আমি বোতলটা দিয়ে আপনাকে বললাম ম্যাক্সিমাম 100% পানি ভরতে পারবেন, এর বেশি ভরতে পারবেন না। তার মানে আপনি পানি ঢেলে এটাকে ওভারফ্লো করতে পারবেন না। কিন্তু আমি কি বলছি কম ভরতে পারবেন না? সেটা কিন্তু বলি নাই। তার মানে আপনি চাইলে এতটুকুও ভরতে পারেন, আপনি চাইলে এতটুকুও ভরতে পারেন, আপনার পানি ভরা নিয়ে কথা। এবার শুধু বলা আছে ম্যাক্সিমাম আপনি 100% ভরতে পারবেন। তো এইখানে আমি যখন বলবো ইমেজকে যে তোমার উইথ হবে 100%, তার মানে হচ্ছে 100%ই হইতে হবে। আর যদি বলি ম্যাক্সিমাম উইথ হবে 100%, তাহলে যেটা হচ্ছে যদি ইমেজ বড় হয় তাহলে সে ম্যাক্সিমাম 100 পর্যন্ত বড় হইতে পারবে, কিন্তু যদি ছোট হয় তাহলে সে ছোটই থাকবে। তো ডিভ অনুযায়ী দেখেন সে ছোট, এই কারণে সে ছোটই আছে। কিন্তু আমরা যদি এখন ডিপটাকে ইমেজের চেয়ে ছোট করে দেই, অর্থাৎ ডিপটাকে যদি বলি 50%, সেই ক্ষেত্রে ডিপটা হয়ে যাবে অর্ধেক। তার মানে ইমেজটা ডিপের চেয়ে বড় হয়ে যাবে। কিন্তু এখন ইমেজ যেটা করবে সে হচ্ছে যে না, এবার কি ছোট হবে না। কেন? কারণ ডিপ এবার অর্ধেক, ডিপ ইমেজের চেয়ে ছোট, কিন্তু ইমেজ তো অনেক বড়। তো ইমেজ এবার কি করলো, আর ছোট থাকলো না, সে তার ম্যাক্সিমাম উইথ যতটুকু নেওয়া যায় ততটুকু নিল, অর্থাৎ ডিপ যতটুকু তার 100% নিল। ব্যাপারটা কি পেঁচানো লাগছে কারো কাছে? বুঝছেন সবাই? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় ম্যাক্স উইথ ব্যবহার করে থাকি, অর্থাৎ ইমেজ যদি ছোট থাকে ডিপের তুলনায় তাহলে যতটুকু আছে ততটুকুই। কিন্তু ইমেজ যদি ডিপের চেয়ে বড় হয় তাহলে বড় হইতে পারবে না, ম্যাক্সিমাম ডিপ পর্যন্তই সে সীমাবদ্ধ থাকবে, এর চেয়ে বেশি সে যেতে পারবে না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তো আমরা ম্যাক্স উইথও ব্যবহার করতে পারি, উইথও ব্যবহার করতে পারি। আচ্ছা, তো গেল, আমরা এখানে দেখতেছি যে এই আসছে। এবার আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে নিচে একটা অংশ এটা দেখা যাচ্ছে, এই জায়গায় কি আমরা কোনো কিছু দিছি? এটা কিসের জন্য পাচ্ছি? কি দিছি বলেন? না না, সেটা তো না, ব্লু কালার দিছি, কিন্তু এই নিচে এটা কি? ডিপে আমরা তো জানি ডিপের হাইট কি অনুযায়ী বাড়ে। দেখেন আমি যখন জাস্ট ইমেজটা ফেলে দিব তখন কিচ্ছু দেখবেন না। কি করলাম দেখেন, ইমেজ কিন্তু ফেলে দিছি, সেভ করেন, একটা রিলোড করেন, ডিপ কিন্তু আছে, ডিপ আছে না দুইটাই? আচ্ছা, এখানে একটা রিলোড করেন, কিছু আছে? নাই। যখনই আমি ইমেজ দিব কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করলাম, আবার রিলোড করি, ইমেজ যখন দিব তখন সব আসছে। আমরা এখান থেকে বুঝলাম ডিভের হাইট যদি না দেওয়া হয় তাহলে তার হাইটটা বাড়বে হচ্ছে তার কন্টেন্ট, ইমেজের উপর না, তার ভিতরে থাকা কন্টেন্টের উপরে। কন্টেন্ট যত বাড়বে ডিভের হাইট ওই অনুযায়ী বাড়তে থাকবে। তাহলে ইমেজের হাইট আমরা দেখতে পাচ্ছি এই যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত, নিচে একটা এক্সট্রা অংশ কি? আমি তো মাত্রই বললাম যে 100টা ডিপ নেন। 100টা ডিপ নিলেও যদি কন্টেন্ট না থাকে তাহলে ডিপের কোনো হাইট থাকবে না, তাহলে সমান হওয়ার কথা ছিল। ইমেজটা যতটুকু ততটুকুই হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও এখানে এক্সট্রা একটা অংশ দেখা যাচ্ছে। সাধারণত ইনলাইন এলিমেন্টের এই জিনিসটা থাকে, ঠিক আছে? ব্লক এলিমেন্টের এরকম কোনো কিছু থাকে না। ইমেজ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। তো এখানে একটা এক্সট্রা মার্জিন দেখতে পাচ্ছি, এটা এক্সট্রাও না, এটা হইতেছে মাইনাস। যেমন দেখেন এই যে এখানে আমরা বলে দিছি মার্জিন সবার মার্জিন কি হবে? 0 হবে। তো এখন ওর মার্জিন কিন্তু 0ই আছে। আমি যদি ইমেজকে বলি তোমার মার্জিন আলাদা হবে 0 হবে, সাপোজ দেখেন যদি 0 বলি দেখবেন কিছুই হয় নাই, যেমন আছে সে তেমনই আছে, কারণ তার মার্জিন আসলে 0তেই আছে। কিন্তু আমি যদি এটাকে কমাইতে চাই, যেমন আমি এখানে বললাম -1 পিক্সেল, এখন একটা রিলোড করেন দেখবেন কিছুটা কমছে, বুঝা গেছে কমছে যে। আবার ধরেন আমি যদি এটাকে বাড়াই 3 -3 পিক্সেল, এবার যদি একটা রিলোড করি দেখছেন কমছে। আচ্ছা, এটা মার্জিন দিছি যে এই জন্য মার্জিন বটম দেন, এখানে শুধু বলেন মার্জিন বটম, সেভ করেন, এবার একটা রিলোড করেন, দেখছেন কমছে একটু মনে হয় দেখা যায়, তারপরেও একটু আছে। এবার ধরেন এখানে আপনি বলেন -4 পিক্সেল, এবার একটা রিলোড করেন, এবার দেখেন চলে গেছে। বুঝতে পারছি? তার মানে আমাকে মার্জিন বটম কি করতে হচ্ছে? মাইনাসে নিয়ে যেতে হচ্ছে। এই কাজটা করব না, জাস্ট দেখাইলাম। আমরা এটা ফেলে দিব, ফেলে দিয়ে একটা রিলোড করলে দেখবো এই, ঠিক আছে? আমরা মূলত সকল ইমেজকে, ইমেজের নিচে এই জিনিসটা থাকে, এই জন্য সকল ইমেজকে আমরা ডিসপ্লে ব্লক করে দিব। আমি একটু আগে বলছি সাধারণত ইনলাইন এলিমেন্টের এই প্রবলেমটা হয়, এই জন্য আমরা
এই ইমেজগুলোকে সবসময় ব্লক এলিমেন্ট করে দিব। ব্লক করে দিলে তাহলে আমরা আর এই সমস্যাটা দেখব না, সে ব্লক হওয়াতে তার এই যে নিচে এক্সট্রা যে লেদ যুক্ত কাজটা সেটা নিবে না, তা আমাদের এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেই ব্লু কালারটাই তো ছিল, এটার ব্যাকগ্রাউন্ডে ওইটা না, এই জন্য। এখন আমাদের ব্লু কালারটা কি আদৌ দরকার আছে? না, ইমেজের ব্যাকগ্রাউন্ড না, সেটা হচ্ছে ডিভের ব্যাকগ্রাউন্ড, ইমেজের যে প্যারেন্ট তার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এইখানে আছে। তো এইটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছে এটা আসলে দরকার নাই আমাদের, কারণ এটার উপরে ইমেজটা রয়ে গেছে, ইমেজটাই ঢেকে রাখতেছে, এটাকে আমরা জাস্ট ফেলে দিলাম, এটা প্রয়োজন নাই। সেভ করেন, সেভ করে রিলোড করলে ওই একই রকম দেখতে পাবো, যেহেতু আমাদের ওইটা নাই। এইখানে আপনি এটাকে একটু কমিয়ে দেন, যেমন ধরেন আমি এখানে 20% করে দিলাম, দেখবেন ইমেজ আরো ছোট হয়ে গেছে। আচ্ছা, এবার কাজ হচ্ছে আমি এই ইমেজটার মধ্যে এখন মানে ইমেজ যে ডিভের মধ্যে আছে ওই ডিভটাকে এখন ফ্লোট করব, এখান থেকে ফ্লোট করা শিখব। তো ফ্লোট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে ইনার বক্স, এই ইনার বক্সের মধ্যে আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে এখানে এসে লিখব ফ্লোট। ফ্লোট লেফট কিংবা রাইট করা যায়, তো ডিফল্ট ভাবে এটা কি আছে, লেফটে আছে। আচ্ছা, লেফটে থাকলেও আবার লেফট করা যায়, করলে কি হয় সেটা একটু পরে দেখাচ্ছি। আমি আপাতত কি করলাম, রাইট করলাম। আচ্ছা, করলে কি হয় সেটাও দেখাই, লেফট করলে কি হয় সেটা দেখাই। তার আগে আমাদের আরেকটা জিনিস তাহলে করতে হবে, সেটা হচ্ছে আমরা এই যে এই বক্স ওয়ান আছে না, এটার বাহিরে একটা পি ট্যাগ নিলাম, কিছু টেক্সট রাখলাম, আর এইখানে এই যে ফ্লোট রাইট এটা আপাতত বাদ দেন, ধরেন এটা নাই, ফাঁকা রাখলাম। একটা রিলোড করেন, দেখেন একটা প্যারাগ্রাফ আসছে, তাই না? ওকে, এবার কাজ হচ্ছে আমরা এখানে প্রথমে বলবো ফ্লোট লেফট। ফ্লোট লেফট বললে কি হয়, ফ্লোট লেফট বললে যাকে লেফট বলবেন, কাকে বলছি আমরা, ইনার বক্স, ইমেজকে না, ইনার বক্স, ইমেজটা যেই ডিভের মধ্যে আছে সেটাকে বলছি, অর্থাৎ কোন অংশটুকুকে, এই অংশটুকুকে আমরা বলছি তুমি ফ্লোট লেফট হও। এটার মানে হইতেছে তুমি বামে চাপো, ঠিক আছে, বামে চাপো মানে তোমার কন্টেন্ট যা কিছু আছে সেগুলো নিয়ে তুমি বাম দিকে চাপো, বাম দিকে চেপে বসে থাকো, তুমি কোনো জায়গা অন্যদিকে কোনো জায়গাটাকে দখল করে রাখবা না, এটা হচ্ছে ফ্লোট লেফটের কাজ। এখন যেটা ঘটে ফ্লোটের ফলে সেটা হচ্ছে ফ্লোট জোর করে বামে চাপানোর ফলে অন্য আরেকটা জায়গায় অন্য একটা এলিমেন্টের উপরে সেটা একটা ইফেক্ট ফেলে, ঠিক আছে। দেখেন আমরা একটা রিলোড করার সাথে সাথে দেখেন আমাদের যেই পি ট্যাগটা ছিল সেটা এখানে চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমরা জানি পি ট্যাগ একটা ব্লক এলিমেন্ট, ব্লক এলিমেন্ট কি করে, একটা আলাদা লাইনে থাকে, পুরোটা দখল করে, কিন্তু তারপরেও পি ট্যাগ কি করলো, এটার পাশে চলে আসলো, কারণ ফ্লোট করলে সে টানাটানি, ফ্লোটের অভ্যাসই খারাপ, টানাটানি অভ্যাস, আরেকজনকে ধরে টানে, একে ধরে টানে, ওকে ধরে টানে, আরেকটা টানাটানি হয়ে গেছে মাঝখানে, বলেন তো কি, আরেকটা ডিপ চলে গেছে, না ডিপ চলে যায় নাই, ব্যাকগ্রাউন্ড চলে গেছে, টেনে ব্যাকগ্রাউন্ডটারে হাওয়া করে ফেলছে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন এই যে টানাটানি স্বভাবটা, এই জন্য এটাকে বন্ধ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে বক্স ওয়ান, এইটাকে আপনাকে বলতে হবে যে তোমার দরজা জানালা বন্ধ করে রাখো, যেন তোমার মধ্যে অন্য কেউ প্রবেশ করতে না পারে আর তোমার ভিতর থেকে অন্য কেউ বের হয়ে যেতে না পারে। দুইটা ঘটনাই কিন্তু ঘটছে, দুইটা ঘটনাই ঘটছে, একটা হচ্ছে ভিতরে থাকা ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে, আবার বাইরে থাকা পিঠে ভিতরে ঢুকে গেছে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, পুরো জিনিসটাকে দরজা জানালা বন্ধ করে রাখতে হবে। যেমন আমরা যদি এখন এখানে তালা মেরে দেই তাহলে কেউ বের হইতেও পারবো না, আবার কেউ ভিতরে প্রবেশও করতে পারবে না, ব্যাপারটা এইরকম। এই জন্য আমরা এই যে ডিফটা, এই ডিফকে আমরা বলবো, এই যে ডিফ তোমার দরজা জানালা বন্ধ, এটা বলার জন্য আমাদের লিখতে হবে ওভারফ্লো হিডেন। যখন আমরা ওভারফ্লো হিডেন করে দিব তখন ওই ডিপ লক হয়ে গেছে। একটা রিলোড করেন, দেখেন এই ডিপ লক, কেউ ভিতরেও প্রবেশ করতে পারে নাই, কেউ বাহিরেও প্রবেশ করতে পারে নাই। কোনটাকে আমরা তো ভিতরে আনবো না, তাহলে তো এইটাকে এই ডিপের মধ্যে রাখতাম। আমরা তো পিটাকে রাখছি কোথায়, এই ডিপের বাহিরে, শুধুমাত্র এটা দেখানোর জন্য যে বাইরের জিনিস যে ভিতরে চলে আসে এটা দেখানোর জন্য আমরা বাইরে রাখছি। যদি পিটাকে ভিতরে রাখার ইচ্ছা থাকতো তাহলে আমরা পিটাকে এই ডিপের ভিতরেই রাখতাম, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার বোধ দিলেও হবে, ঠিক আছে। আমরা ওভারফ্লো হিডেন দিয়ে করতেছি আর কি। আমরা এখন যেটা করব সেটা হইতেছে
এই যে কি বলে এই যে এটা ইনার বক্স এটাকে নিয়ে আমরা এখন বিভিন্ন জায়গায় নাড়াচাড়া করতে পারবো, এদিক সেদিক। কোনটা? ওভার আমরা ফ্লোট ব্যবহারই করব না, জাস্ট ফ্লোটটা দেখে রাখেন, ঠিক আছে? আর এটা আজকেই শেষ, মনে করেন যে আজকে করলাম, কালকে থেকে ফ্লোটের ব্যবহার আমাদের আর করাই লাগবে না, কখনোই করব না। ওই যে বললাম যে আদিমকালের ডেভেলপার আপনি, আমরা তো আপডেট করব নিজেদেরকে আজকে, ঠিক আছে? প্রথমে তো বলে নিছি যারা হইতেছে নিজেদেরকে আপডেট করবে না তারা ওইটাই করবে, কিন্তু আমরা ওইভাবে করব না, আমরা আপডেট দিয়ে করব। সেটা কেমনে একটু পরেই আসতেছি। তো দেখেন আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে হয়ে গেছে। এবার আপনি যে কোনো এইটাকে এবার ফ্লোটিং করেন, কোনো সমস্যা নেই, বাম দিকে পাঠাইতে পারেন, এটাকে চাইলে আপনি এখন ডান দিকে পাঠাইতে পারেন, কোনো প্রবলেম করবে না। এখানে একটা রিলোড করেন, এই যে দেখেন এই চলে গেছে, ঠিক আছে? এবার আপনি এটাকে মুভ করাইতে পারবেন। ওকে, এই হচ্ছে বিষয় ফ্লোট। ফ্লোট এই যে শিখলাম, এটা জাস্ট মাথায় রাখবেন, এটা প্র্যাকটিসও করতে হবে না, এটা ভুলে যান। মানে ভুলে যান বলতে জাস্ট ফ্লোট জিনিসটা সিএসএস এ আছে, এটা জাস্ট মনে রাখেন, কিন্তু এটা নিয়ে কখনো আর কাজ করবেন না, এটা কাজ করার দিন শেষ। ইভেন এখন এটা নিয়ে কাজ করতে গেলে অনেক সমস্যাও হয়, ঠিক আছে? অনেক ব্রাউজার ফ্লোটকে এখন নিতে পারে না, মানে ফ্লোট দিয়ে আপনি যে লেআউটগুলো তৈরি করবেন সেই লেআউটগুলো আপডেটেড অনেক ব্রাউজারই আছে যে ব্রাউজারগুলো কাজ করে না। এটা এই সমস্যাটা আমি ফেস করছি গত বছর একটা ক্লাস নিচ্ছিলাম আপনার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের। তো ওইখানে একটা থিম আমরা ডেভেলপ করব, মানে একটা এইচটিএমএল থিমকে ডেভেলপ করব। তো এইচটিএমএল থিমকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করার জন্য, তো ওরা যারা ওয়ার্ডপ্রেসে ছিল ওদের এইচটিএমএল সিএসএস সবকিছুই জানা, সো হচ্ছে যে তাদেরকে তো টেমপ্লেট ডিজাইন করে দেখানো দরকার নাই। তো আমরা চিন্তা করলাম কি একটা টেমপ্লেট ডাউনলোড করি। পরে নেট থেকে একটা টেমপ্লেট খুঁজে বের করে ডাউনলোড করলাম, টেমপ্লেট একটা সুন্দর একটা টেমপ্লেট খুঁজে বের করলাম, বের করে হচ্ছে যে ওটাকে ডাউনলোড করলাম, কাজ করতে গেলাম, কাজ তো করতেছি হঠাৎ করে একটা জায়গায় এসে দেখি যে হচ্ছে যে আমাদের লেআউট ভেঙে গেছে। পাশাপাশি থাকে অনেকগুলো ডিভ যেগুলো হচ্ছে আমরা পাশাপাশি রাখতে পারতেছি না, একটা হচ্ছে যে নিচে চলে গেছে, একটা ডানে, মাঝখান দিয়ে ফাঁকা, মানে বিভিন্ন অবস্থা খারাপ। কিন্তু আবার ওয়ার্ডপ্রেস থেকে বের করে বাইরে এনে রিলোড করতেছি, দেখতেছি না সবই ঠিক আছে, শুধু ওয়ার্ডপ্রেসে নিয়ে গেলেই ভেঙে যাচ্ছে। সমস্যা কি খুঁজে বের করতে পারতেছি না। পরে বুঝলাম যে আসলে প্রবলেমটা শুধুমাত্র ফ্লোটিং এ, আর কোনো কিছু না। ওই ফ্লোটটা যখন বাদ দিয়ে যখন হচ্ছে যে আপনার করে দিলাম, কি বলে ফ্লেক্সে নিয়ে গেলাম, তখনই হচ্ছে জিনিসটা হয়ে গেছে। তো তখন আর কোনো প্রবলেম করে নাই। তো এইখান থেকে পরবর্তীতে ফ্লোট নিয়ে কাজ করতে গিয়েও হচ্ছে যে আমি নিজে কাজ করে দেখলাম, কখনো ফ্লোট কাজ করে, কখনো আবার ফ্লোট কাজ করে না। এক এক সময় এক এক রকমের করে, কি বলে এটা, বিতলামি করে, ঠিক আছে? তো এই জন্য আমরা ফ্লোটে যাবই না, ওইটা না গিয়ে আমরা অন্য কিছুতে যাব। সেটা কি, সেটা এখন আমরা দেখব। আচ্ছা, ফ্লোট লেফট কিংবা রাইট, ঠিক আছে? এবার আমরা আর ওভারফ্লো হিডেনের পরিবর্তে আরেকটা কাজ করা যায়, সেটাও এখন আর করতে হবে না যেহেতু ফ্লোট নাই। সেটা হচ্ছে আমরা কোনো কিছুকে আফটার ব্যবহার করে কন্টেন্ট দিতে পারি, ওটা ফাঁকা রাখতে পারি, ওভারফ্লো হিডেন করতে পারি। তো সেগুলো ওভারফ্লো ক্লিয়ার বোধ করতে পারি। তো সেটা আমরা হচ্ছে আফটার, তো আমরা জানি না এখনো আফটার কি, আফটার নিয়ে পরে আলোচনা করা হবে, তবে এটা নিয়ে আর আলোচনা করা হবে না। ফ্লোট আলোচনা করা হবে না, তবে ওভারফ্লো হিডেন কিন্তু আলোচনা করা হবে, কারণ ওভারফ্লো হিডেন আমাদের অনেক ক্ষেত্রে লাগবে। ওভারফ্লো হিডেন মানে এই না যে শুধু এটা ফ্লোটের ক্ষেত্রেই ব্যবহার করতে হয়, ওভারফ্লো হিডেনের আরো অনেক জায়গায় কাজ আছে, শুধুমাত্র ওভারফ্লো হিডেন না, ওভারফ্লোর আরো অনেকগুলো ভ্যালু আছে, যেমন অটো আছে, ওভারফ্লো স্ক্রল আছে। তো আমরা এগুলো সবকিছু পরে দেখব। আমরা এখন চলে যাব হচ্ছে ফ্লেক্সে। তো মূলত ফ্লোটের এই যে বিভিন্ন রকমের সমস্যার কারণেই হচ্ছে সিএসএস এর নতুন যে ইয়াটা নিয়ে আসছে সেটা হচ্ছে ফ্লেক্স। তো এই ফ্লেক্স দিয়ে মূলত আমরা এখন কাজ করতে পারি। প্রথম দিকে যখন ফ্লেক্স আসছিল তখন আপডেটেড ব্রাউজারগুলোতে ফ্লেক্স কাজ করতো না, ঠিক আছে? এরকম নতুন যখনই কোনো ফিচার আসে সাথে সাথে ওইটা অ্যাপ্লাই করে ফেলবেন না, ঠিক আছে? অপেক্ষা করবেন যে হচ্ছে কবে এটা সব ব্রাউজারে মোটামুটি হচ্ছে যে সাপোর্ট করবে। কারণ প্রথমেই যখন আমি একটা আপডেট নিয়ে আসবো, সকল ব্রাউজার কিন্তু সাথে সাথে নিজেদেরকে আপডেট করবে না। তো তখন যেটা হবে, আমরা ব্যবহার করব কিছু ব্রাউজার, হয়তো যেমন গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, এগুলোর একেবারে লেটেস্ট যে ভার্সনগুলো থাকবে সেগুলোতে হয়তো আপনি পাচ্ছেন, কিন্তু আপনি পেলেই তো হবে না। আপনি না হয় আপডেট থাকেন, সবাই তো আপডেট না, সবাই তো হচ্ছে লেটেস্ট ভার্সন ব্যবহার করে না। এই জন্য
মানে যতদিন না পর্যন্ত মোটামুটি সকল ব্রাউজারের জন্য সাপোর্ট পাচ্ছেন ততদিন পর্যন্ত অপেক্ষা করবেন। কিছু কিছু ব্রাউজার বাদ দিতে পারেন, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, এটা আসলে খুব মানুষ ব্যবহার করেও না। আর যে হচ্ছে আর যারা এই কি বলে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট হিসেবে গণনা করার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্লেক্স। এইগুলা পিটাকে আপাতত আমরা ফেলে দিলাম। আমরা নিচে একটা ডিভ নিলাম, এই ডিভের একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের একটা নাম দেই, কি নাম দেওয়া যায়, ধরেন হচ্ছে গ্যালারি, নাম দিলাম হচ্ছে গ্যালারি। এই গ্যালারি ডিভের মধ্যে আমরা এখন ফ্লেক্সের কাজ শিখব। তো গ্যালারির ভিতরে আমরা এখন নতুন একটা ডিভ নিচ্ছি, এই ডিভের একটা ক্লাস দিব, ক্লাসের নাম হচ্ছে গ্যালারি আইটেম। ওকে, দেন এটার মধ্যে আমরা ইমেজ রাখবো। তো একটা img ট্যাগ নিলাম, এসআরসির মধ্যে লিখবো img স্ল্যাশ ধরেন এই ইমেজটাই, তারপর ধরেন এখানে লিখে রাখলাম সেই বারবিকিউ। সেভ করেন আর নিচে ব্রাউজারে গিয়ে একটা রিলোড করেন, দেখেন আপনার ইমেজ চলে আসছে এবং ইমেজ তার ম্যাক্সিমাম উইথই নিয়ে রাখছে, 100% হইতে পারে নাই। ওকে, ভালো কথা। এভাবে আপনি যেটা করবেন, একাধিক ডিভ নেবেন। মূলত ফ্লোট ব্যবহার করে একাধিক ডিভকে বা একাধিক এলিমেন্টকে পাশাপাশি রাখা যাইতো, ঠিক আছে? আর যেটা হয় সেটা হচ্ছে আপনার এখন আমরা ফ্লেক্সের মাধ্যমে করি। তো আমরা এখন একাধিক কিছু ডিভ নিব। এখানে একটা কাজ করি, আমরা একটা h4 ট্যাগ নেই, এখানে জাস্ট লিখলাম ধরেন ইমেজ 1। ওকে, কন্ট্রোল ভি দুইটা নিলাম, এখানে একটা h4 ট্যাগ নেন, এখানে লেখেন ইমেজ 2। এই ডিভটাকে কপি করে নেন, 3 4 5 6, ঠিক আছে? আমি এখানে কি করলাম, 6টা আলাদা আলাদা ডিভ নিলাম। তো আমি এই 6টা ডিভ নিয়ে নিছি, শুধু একটু নাম্বারগুলো একটু চেঞ্জ করে দিই। এটাকে হচ্ছে আমরা 3 বানাই দিলাম, 4 5 6, সেভ করে দেন এন্ড দেন ব্রাউজার একটা রিলোড করে দেন। দেখেন এখানে সবগুলা ইমেজ আসছে আর ইমেজের নিচে আমরা ওই যে একটা জাস্ট লিখছি সেটা আসছে। এই হচ্ছে আমাদের 6টা ডিভ। ওকে, আপনি ইমেজগুলোকে চাইলে একটু চেঞ্জ করে দিতে পারেন। এটা ছিল 1, এটাকে করে দিতে পারেন। এটা কি 2 ছিল নাকি আরেকটা কি 3 মনে হয়, না 3 ছিল। আচ্ছা, এটাকে 1 রাখেন, আবার এটাকে 3 রাখেন, এটাকে 1 রাখেন, এটাকে 3 রাখেন, এরকম একটার পর একটা দিলাম আর কি। এই যে দেখেন এটা কিন্তু আবার ম্যাক্সিমাম উইথ পর্যন্ত আছে। ওকে, এই হচ্ছে আমাদের তাহলে টোটাল কয়টা ডিভ আছে? 6টা। এই 6 জনকে আমরা এখন পাশাপাশি নিয়ে আসবো, সবাই কিন্তু আলাদা আলাদা। প্রথমত আমাদের হিসাব করতে হবে 6 জনকে যে পাশাপাশি আনবো, এই 6 জনকে আমরা পাশাপাশি রাখার জন্য কাকে আমরা কতটুকু উইথ দিব, কারণ সবার তো একটা নির্দিষ্ট জায়গা নিয়ে থাকতে হবে। তাহলে আমাদের পুরো জায়গাটা কত পার্সেন্ট? 100%। এখন আমরা ধরে নিব এই 6 জনকে আমরা কাকে কত পার্সেন্ট দিব। আপনি যদি চান কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি দিতে, সেটাও দিতে পারবেন। আবার যদি আপনি চান যে না আমি সবাইকে সমান দিব, তাহলে সেটাও দিতে পারবেন। তো দেখেন আমাদের এখানে যদি কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে কম দিতে চাই, তাহলে যাকে কম বেশি করার জন্য আমাদের কি দরকার? আলাদা ক্লাস দরকার। কিন্তু আমরা সবগুলোর জন্য কি নিছি? সেম ক্লাস নিছি। আচ্ছা, তো আমরা আপাতত হচ্ছে সবাইকে সমানই দিয়ে রাখি, পরে আমরা দেখতে পারবো, কোনো সমস্যা নাই। একই জিনিস জাস্ট একটা আলাদা ক্লাস নিয়ে ওকে যদি ভিন্ন, সাপোজ একজনকে দিলেন 10%, আরেকজনকে দিলেন 15%, বাট থাকবে সবাই পাশাপাশি। আচ্ছা, তো আমরা আমাদের প্রত্যেকটা ডিভের নাম কি? গ্যালারি আইটেম। তাহলে আমাদের সবাইকে আলাদা আলাদা ভাবে কল করার কোনো দরকার নাই, জাস্ট আমরা কপি করে নিব। কপি করে এখানে পেস্ট করব, ডট গ্যালারি আইটেম। এখানে এসে বলবো যে সবার একটা উইথ হবে, এবার কত পার্সেন্ট দিবেন? আমরা 6 জনকে দিব 100%, তাই না? এখন তাহলে ক্যালকুলেটরে যান, আমরা আসলে একটা হিসাব করি যে কাকে কত পার্সেন্ট, মানে সবাই কত পার্সেন্ট করে দেওয়া যায়। আমরা যদি 15% করে দেই তাহলে আমাদের টোটাল কত আসবে? 90।
তাই না? আমরা যদি এখানে 15 করে দেই কয়জনকে, 6 জনকে, তাহলে আমাদের কাছে 90% চলে আসবে। আচ্ছা, আপনি যদি চান আরো বেশি দিতে, 16 করে দিতে, তাহলে 96 দেওয়া যাবে। কিন্তু আপনি যদি 17 করে দিতে, তাহলে আর দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, আপনি আরেকটা কাজ করতে পারেন, যে হচ্ছে এই 100 কে ভাগ দিতে পারেন কয়টা আইটেম দিয়ে, 6টা দিয়ে, তাহলে কি আসতেছে 16.66%, তাই তো? আচ্ছা, আমরা একেবারে এরকম দিব না, কারণ কি আমরা চাই আবার সবার মাঝখানে একটু গ্যাপ থাকুক, কারণ যদি একদম সমান সমান দিয়ে দেয় তাহলে কি হবে, লেগে যাবে। ধরেন একজন বাবার 6 জন পুত্র, বাবার যা সম্পত্তি ছিল 6 জনকেই দিছে ভাগ করে, এখন সবাই বললো বাড়ি কর, এমন বাড়ি করলো কেউ জায়গা ছাড়লো না, কি হলো শেষ পর্যন্ত, রাস্তা নাই। তো এরকম যদি হয় তাহলে হচ্ছে যে আমাদের অবস্থা কি হবে, আমাদের সবাই পাশাপাশি থাকবে ঠিকই, মাঝখানে কোনো স্পেস থাকবে না। তো কোনো কোনো ক্ষেত্রে স্পেস না রেখেও কাজ করা লাগতে পারে আমাদের। অনেক সময় দেখবেন গ্যালারিতে এরকম স্পেস রাখে না, একসাথে কাজ করে ফেলে। আবার কোনো কোনো ক্ষেত্রে স্পেস থাকে। তো আমরা চাচ্ছি আজকে স্পেস থাকুক, তাই আমরা কম দিব, তাই আমরা 15% করে দিচ্ছি সবাইকে। তো আমি এখানে বলে দিলাম সবাই কত পার্সেন্ট হবে, 15%। তো এখন একটা রিলোড করার সাথে সাথে একসাথে সবাই 15% হয়ে যাবে, কারণ সবার ক্লাসের নাম একই। একটা রিলোড করার সাথে সাথে দেখতে পাচ্ছি এই, ঠিক আছে? এইবার এই যে সবাই উপরে নিচে আছে, এর কারণ কি, সবাই আলাদা আলাদা ডিভের মধ্যে, আর আমরা জানি ডিভ হচ্ছে ব্লক এলিমেন্ট, তাই উপরে নিচে। আমরা এখন যেটা করব, আমরা এই 6 জনকে, মানে এই 6টা ডিভকে পাশাপাশি আনবো। তো মনে রাখবেন, যখনই আপনি কোনো এলিমেন্টকে, একাধিক এলিমেন্টগুলোকে পাশাপাশি আনতে চাবেন, তখন তার যে প্যারেন্ট থাকবে, সেই প্যারেন্টকে গিয়ে আপনাকে বলতে হবে তোমার ডিসপ্লে ফ্লেক্স হবে। অর্থাৎ যাকে আপনি ডিসপ্লে ফ্লেক্স বলবেন, তার ভিতরে থাকা চাইল্ডগুলো সবাই পাশাপাশি আসতে বাধ্য। ঠিক আছে? অর্থাৎ আমি যদি গ্যালারিকে বলি ডিসপ্লে ফ্লেক্স, তাহলে কারা পাশাপাশি আসবে, এই ইমেজ আর H4, তাই না? না, ওর যে চাইল্ডগুলো সেগুলা, নট ইমেজ আর H4। ইমেজ আর H4 কার চাইল্ড, এই যে গ্যালারি আইটেমের চাইল্ড। আমরা যদি এই ইমেজ আর H4 কে পাশাপাশি আনতে চাই, তাহলে গ্যালারি আইটেমকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। কিন্তু আমরা এটা চাই না, আমরা কি চাই, এই ডিভগুলো হচ্ছে পাশাপাশি আসুক। তাহলে ওর এই ডিভগুলো যে প্যারেন্ট, সেই প্যারেন্টকে গিয়ে বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স। এটা বললেই পাশাপাশি চলে আসবে, আর কিচ্ছু করতে হবে না। দেখেন, আমরা তাহলে গ্যালারিকে কল করব, ডট গ্যালারি। ঠিক আছে? এইখানে এসে আপনি বলবেন তোমার ডিসপ্লে ফ্লেক্স হবে। এখন আপনি ব্রাউজার একটা রিলোড করেন, দেখেন সবাই পাশাপাশি চলে আসছে। সবাই 15% করে, 15 15 15 15 এই পর্যন্ত 90, এই পাশে 10% ফাঁকা আছে। তো এই গ্যাপগুলোকেই যদি আমি এখন মাঝে মাঝে দিয়ে দিতে চাই, তাহলে আমাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে এই ডিসপ্লে ফ্লেক্সের পরে, সেটার নাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। ঠিক আছে? এইটাকে আমরা ব্যবহার করব স্পেস বিটুইন, মানে মাঝখানে স্পেস তৈরি হবে। মনে রাখবেন, জাস্টিফাই কন্টেন্ট এই প্রপার্টিটা তখনই কাজ করবে যখন আপনি ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করবেন। যদি ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার না করেন, তাহলে কিন্তু জাস্টিফাই কন্টেন্ট এই প্রপার্টিটা কাজ করবে না, মানে এটা ডিসপ্লে ফ্লেক্সের সাথে সংযুক্ত। এবার সেভ করে দেন, ব্রাউজারে আসেন, একটা রিলোড করেন, দেখেন সবার মাঝখানে ফাঁকা হয়ে গেছে। আবার আপনি চাইতেছেন স্পেস বিটুইন করবেন না, আরেকটা আছে, সেটার নাম হইতেছে স্পেস অ্যারাউন্ড। এটা কি করে, দুই পাশেই মার্জিন দেয়। একটা রিলোড করেন, দেখেন এই যে এই পাশেও কিছু আছে, এই পাশেও কিছু আছে। তো আপনার যদি অ্যারাউন্ড করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি অ্যারাউন্ডও করতে পারেন। আবার ধরেন আমি এখানে চাইলে ব্যবহার করতে পারি সেন্টার। আচ্ছা, কিছুই ব্যবহার করলাম না, একটা রিলোড করেন, তাহলে ডিফল্ট ভাবে এই ছিল। আমি যদি চাই যে এখন এখানে লিখব সেন্টার, তাহলে সবাই এখন মাঝখানে চলে যাবে। ঠিক আছে? তাহলে কি হলো, দুই পাশে, শুধু এই পাশে আর ওই পাশে স্পেস তৈরি করে মাঝখানে চলে আসছে। আমি যদি চাই মাঝখানে না, শুধু যেই ফাঁকাটা ডান পাশে ছিল সেই ফাঁকাটা বাম পাশে থাকবে একবারে, তাহলে পুরো ইমেজগুলো কোথায় চলে যাবে, ডান দিকে চলে যাবে। তখন আমরা এখানে ব্যবহার করব ফ্লেক্স এন্ড। সেভ করেন, একটা রিলোড করেন, দেখেন এটা ডান পাশে চলে গেছে। বুঝতে পারছি? আর যদি আগের জায়গায় ফিরিয়ে নিতে চাই, তাহলে আমরা এখানে লিখব ফ্লেক্স স্টার্ট। এটা না লিখলেও চলবে, কারণ এটা ডিফল্ট ভ্যালু। এটা নরমালি মানে ডিফল্ট ভাবেই কোথায় থাকে,
ফ্লেক্স স্টার্ট বাম পাশে থাকে, বুঝতে পারছি? বাট আমাদের উদ্দেশ্য কি ছিল? স্পেস অ্যারাউন্ড করা কিংবা বিটুইন করা, যে কোনো একটা করলেই হবে। তো আমরা এখানে স্পেস অ্যারাউন্ডই দিলাম, দুই পাশে একটু মার্জিন রাখলাম হালকা। এই হচ্ছে আমাদের অবস্থা, বুঝতে পারছি? একটা মেনুরে মাঝখানে রাখতে যাচ্ছি, মাঝখানে থেকে তাদের ভিতরে আবার এই স্পেস অ্যারাউন্ডের মতো ভাগ থাকে, বিটুইনের মতো ভাগ থাকে, যেটা তাহলে আরেকটা ডিলের মাধ্যমে করতে হবে নাকি এটা করা যাবে? বুঝি নাই। মাঝখানে রাখতে চাই, মাঝখানে রাখবেন, চারপাশে কি থাকবে, যে মার্জিন থাকবে, তারপরে এই মাঝখানে রেখে এরকম ফাঁকা থাকবে, যেভাবে মাঝখানে রেখে ফাঁকা থাকবে সেটা প্যাডিং দিয়ে করব, একটু পরে আমরা একটা মেনু বানাইতেছি। আচ্ছা, তো দেখেন আমরা এখানে আমাদের এইটুকু হয়ে গেছে, বুঝছি তো? এইটুকু প্রবলেম আছে? ফ্লেক্স কিন্তু খুবই সহজ। এই কাজটাই যদি আমরা ফ্লোট দিয়ে করতাম তাহলে প্রত্যেকটারে লেফট 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 দিয়ে এরকম পাশাপাশি আনতে হইতো, ওভারফ্লো হিডেন দিতে হইতো, ওই আরেকটার সাথে ভেজাল লাগাইতো, ওই ভেজালগুলো এখন সবকিছু শেষ এটা দিয়ে করে। আচ্ছা, এটা গেল ফ্লেক্স। এখন ফ্লেক্সের আরেকটা ঝামেলা আছে, ঝামেলাটা এবার একটু দেখাই। সেটা হলো, মানে ঝামেলাটা হচ্ছে তেমন ঝামেলা না। ধরেন আমরা এখানে 6 জন পাশাপাশি আছে, 6 জনকে রাখতে চাচ্ছি না, এবার আমরা 3 জনকে পাশাপাশি রাখতে চাচ্ছি। আইটেম 6টাই থাকবে, বাট পাশাপাশি 6 জন থাকবে না, 3 জন থাকবে উপরে, বাকি 3 জন নিচে। এই ক্ষেত্রে আমাদের উইথ কত করে দেওয়া দরকার? 30, বুঝতে পারছি? তাহলে সবাই কত পার্সেন্ট করে নিবে? 30%। তাহলে উপরে 90%, নিচে 90%, আর মাঝখানের ফাঁকাগুলা ওই যে মাঝখানে যেমন যেমন ছিল ওইভাবে আসবে। কিন্তু এটা করার পরে কাজ করবে না। দেখেন এগুলো বড় হওয়ার চেষ্টা করতেছে কিন্তু বড় হইতে দেয় নাই। ডিসপ্লে ফ্লেক্স জোর করে কি করে রাখবে? ওদেরকে পাশাপাশি রাখবে। কারণ ওই যে প্রথমে বলছিলাম ডিসপ্লে ফ্লেক্স মানেই চাইল্ডগুলোকে সে জোর করে পাশাপাশি আনবে, অন্য কাউকে চিনবে না। কিন্তু আমরা যদি চাই যে না, যদি কারো উইথ বেশি হয় তাহলে তাকে স্পেস দাও, বাকিদেরকে নিচের লাইনে মানে নিচের রোতে পাঠিয়ে দাও, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে, এই যে স্পেস অ্যারাউন্ডের পরে। এখানে এসে আমরা লিখব ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স ফ্লো, এখানে লিখব র্যাপ, ঠিক আছে? ফ্লেক্স ফ্লো র্যাপ, এটা লিখে দিলে আর কোনো সমস্যা থাকবে না। তখন এই যে 3 জন যেমনটা জায়গা নেওয়া দরকার তারা নিবে, বাকি 3 জন অটো পরের লাইনে চলে আসবে। এবার যদি আপনি আরো 3টা নেন তাহলে ওই 3টাও কি আসবে? নিচের লাইনে আসবে, বুঝতে পারছি? আচ্ছা, এই হচ্ছে আপনার ফ্লেক্সের কাজ। আর এই যে এই জিনিসগুলা আমরা যখন একটা শিখবো, ফ্রেমওয়ার্ক শিখবো, তখন আরো সহজে করতে পারবো, ঠিক আছে? যেমন এরকম ফ্রেমওয়ার্ক গুলোর একটা গ্রিড সিস্টেম থাকে, বুটস্ট্র্যাপ শিখবো আমরা সামনে, তখন দেখবেন এটা আরো ইজিলি করব, ঠিক আছে? বাট আজকে জাস্ট আমরা ফ্লেক্স দিয়ে শিখে রাখলাম জিনিসটা। তো এই হয়ে গেল আমাদের কাজ। এবার আমরা ফ্লেক্সের আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আজকে ব্রেক দিব না আপনাদেরকে, টানা দিয়ে হচ্ছে বললাম না আজকে একটু কম ক্লাস নিব, হচ্ছে টানা শেষ করে তারপরে ইয়ে দিব, আপনাদের ছেড়ে দিব। আমরা এই ডিভের ঠিক নিচে যাচ্ছি, আমরা এবার একটা ফ্ল্যাগ তৈরি করব বাংলাদেশের। একটা ডিভ নিচ্ছি, ডিভের একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে গ্রিন দিই, ঠিক আছে? আমাদের 2টা ডিভ লাগবে, একটা দরকার বাইরের জন্য আর একটা হচ্ছে ভিতরের সার্কেলের জন্য। রেড। আচ্ছা, তাহলে আমাদের এখানে কয়টা ডিভ আসছে? 2টা, একটার নাম গ্রিন, একটার নাম রেড। তো গ্রিনের মধ্যে আমরা গ্রিন কালার দিব আর রেডের মধ্যে রেড কালারটা দিব। তো আসেন আমরা গ্রিনটাকে নিয়ে কাজ করি। এটাকে সেভ করে দেন আর style.css এ আসেন। এখানে এসে একটা কমেন্ট করি, কমেন্টের মধ্যে লিখে রাখি ফ্ল্যাগ। ধরেন ডট গ্রিন। এবার এই গ্রিনের মধ্যে আপনি একটা ডিভ নেন, ডিভ নেন বলে ব্যাকগ্রাউন্ড কালার নেন, আমার মাথা আজকে আওলা। তো হচ্ছে এখানে নেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এখন একটা কালার দিব এইখান থেকে। এটা নেই কাছাকাছি, এটা কি তাহলে? ওই তো ওই গ্রিন না আর কি, ধরেন এটাই বাংলাদেশের আপডেট ইয়া। বা রোদে থাকলে হইতেছে দেখবেন যে রং জ্বলা যায়, তো এটা রোদের পুরানো। একটা রিলোড করেন, আসছে ব্যাকগ্রাউন্ড কালার? কেন আসে নাই বলেন? ভিতরে কিছু নাই, তো ভিতরে কিছু তো আমরা দিব না, আমাদেরকে ভিতরে দরকার আসলেই। আমরা একটা উইথ দিব, একটা হাইট দিব। আমরা একটা উইথ দিচ্ছি, আমরা এখানে বললাম যে তোমার একটা উইথ হবে কত পার্সেন্ট, পার্সেন্ট না দিয়ে দিলাম ধরেন 600 পিক্সেল, আর একটা হাইট দিলাম ধরেন 350 পিক্সেল। এখন যদি সেভ করি,
একটা রিলোড করি তাহলে আমরা দেখবো যেখানে ওইটা আসছে। এখন এটাকে আমরা সেন্টারে নিতে চাই, ডিফটাকে কি করতে হবে বলেন? টেক্সট অ্যালাইন সেন্টার ভুল, মার্জিন অটো। তা আমরা এখানে এসে লিখব মার্জিন 0 অটো। সেভ করে একটা রিলোড করেন, মাঝখানে আসছে। আমরা চাচ্ছি উপরে আর নিচে মার্জিন থাকুক, তাহলে এখানে 0 না দিয়ে আমরা দিতে পারি 100 পিক্সেল। 100 পিক্সেল উপরে নিচে মার্জিন রেখে দিলাম। এই হচ্ছে আমাদের এটা। এবার আমরা ভিতরেরটা নিয়ে কাজ করব। ভিতরে ডিভের নাম কি দিছি? রেড। তা আমরা এখানে এসে কল করলাম ডট রেড। বললাম তোমারও একটা হাইট হবে ধরেন 100 পিক্সেল, এটাকে পরে বাড়ায় দিব নে, আপাতত ছোট রাখলাম। একটা উইথ দিলাম 100 পিক্সেল আর ব্যাকগ্রাউন্ড কালার দিব, করতেছি। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে আমরা নিলাম, এইটা সেভ করলাম। এবার ব্রাউজারে যাই, একটা রিলোড দিই, তো দেখতে পাচ্ছি এই যে ভিতরে এটা আসছে। যেহেতু এটা ভিতরের ডিপ তাই ভিতরে আসছে। ওকে, এবার কাজ হচ্ছে আমরা এটাকে নিয়ে আসবো কোথায়? এই মাঝখানে। এখন এই মাঝখানে নিয়ে আসে সার্কেল পরে বানাইতেছি, কিন্তু এটাকে মাঝখানে আনাটা হইতেছে আসল কাহিনী। এই জিনিসটা আমরা ফ্লেক্সের মাধ্যমে করব, মূলত ফ্লেক্সের ওই ইয়াটা দেখানোর জন্য এটা করা। আচ্ছা, তো প্রথমত আমরা এটাকে মাঝখানে আনতে চাচ্ছি, তাহলে এটার চাইল্ড সরি এটার প্যারেন্ট কে? গ্রিন। আমরা তাহলে কাজ করব কোথায়? গ্রিনে। মনে রাখবেন যখন ফ্লেক্স নিয়ে কাজ করবেন, যাদেরকে মুভ করাইতে চাচ্ছেন বা যাদেরকে পাশাপাশি আনতে যাচ্ছেন তার প্যারেন্টকে ধরতে হবে। আচ্ছা, তো হচ্ছে আপনার গ্রিনকে ধরতে হবে। তো গ্রিনকে ধরে আপনি এখানে বলবেন তোমার একটা ডিসপ্লে হবে, সেটা কি? ফ্লেক্স করলেন। নরমালি ডিসপ্লে ফ্লেক্স করলে কি হয়? ভিতরের চাইল্ডগুলো পাশাপাশি আসে, একটু আগে দেখছি। তো আমরা যদি এখানে একটা রিলোড করি, কোনো কিছু পাশাপাশি আসবে কেন? চাইল্ড তো একটাই, তাই কিছুই আসবে না। এবার আমরা চাচ্ছি এটা মাঝখানে যাবে। মাঝখানে যাওয়ার জন্য কি লিখতে হয়? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আমরা যদি সেভ করি, এখানে একটা রিলোড করি, তাহলে এখানে আমরা দেখতে পেতেছি সেন্টার। যদি এই কোণায় নিতে চাই তাহলে কি লিখতে হবে? তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে ফ্লেক্স এন্ড। আমরা যদি সেভ করে একটা রিলোড করি তাহলে এটা ডান পাশে চলে যাবে, আর যদি ফ্লেক্স স্টার্ট করি তাহলে এইখানে থাকবে। আচ্ছা, এইটা তো গেল। আমরা কি করলাম? হরাইজন্টালি মুভ করলাম, তাই না? এখন যদি চাই যে ভার্টিক্যালি যদি মুভ করাইতে চাই, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা প্রপার্টি নিতে হবে, সেটার নাম হচ্ছে অ্যালাইন আইটেমস। এখানেও আমরা ওইরকম ভাবে কাজ করতে পারি, যেমন আমরা এখানে বলতে পারি ফ্লেক্স এন্ড, অ্যালাইন আইটেমে ফ্লেক্স এন্ড। এবার সে কাজ করবে হচ্ছে ভার্টিক্যালি। এখন একটা রিলোড করে দেখবেন একদম এন্ডে চলে গেছে। আর যদি সেন্টার লিখি তাহলে কই যাবে? মাঝখানে চলে যাবে। সেন্টার করলে এটা থাকবে কোথায়? এইখানে। তাহলে এই পাশে সেন্টার করতে গেলে আমাদের কি করতে হবে? এইখানে সেন্টার করতে হবে। তো বুঝতে পারছি যে আমরা যদি কখনো কোনো এলিমেন্টকে মাঝখানে আনতে চাই, তার প্যারেন্টকে আমরা বলবো ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। কাজ শেষ। তাহলে আমাদের ওই ডিপটা মাঝখানে চলে আসবে। এবার এটাকে রাউন্ড করতে হবে। তো রাউন্ড করার জন্য এটাকে একটু বড় করি, কারণ এটা খুব ছোট হয়ে যাবে। তো আমরা এটাকে আপনার ডাবল করে দিলাম। এবার একটা রিলোড করেন, অনেক বড় হয়েছে। এবার যেটা করব সেটা হইতেছে আমরা ব্যবহার করব বর্ডার রেডিয়াস। এই যে চারটা কোণা দেখতে পাচ্ছি, এই চারটা কোণাকে ভোঁতা বানানোর জন্য বর্ডার রেডিয়াস ব্যবহার করতে হয়। তো যেটা করবেন সেটা হচ্ছে এখানে এসে বলবেন বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসে চারটা ভ্যালু ব্যবহার করা যায়। একটা হচ্ছে 10 পিক্সেল দিলাম, 20 পিক্সেল দিলাম, 30 পিক্সেল দিলাম, 40 পিক্সেল দিলাম। এবার যদি আমরা একটা রিলোড করি তাহলে দেখব যে এটার চারটা কোণা চার রকম ভাবে ভোঁতা হয়েছে। প্রথমটা কি? একটু ছোট, মানে কম হয়েছে রাউন্ড, আর এরপরেরটা একটু বেশি রাউন্ড হয়েছে, এরপরেরটা দেখেন আরো বেশি, আর শেষেরটা আরো বেশি। তার মানে বুঝতেই পারতেছেন কোন ভ্যালুটা কার জন্য কাজ করতেছে। আপনি তিনটা ভ্যালু ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? যদি তিনটা ভ্যালু ব্যবহার করেন তাহলে দেখবেন প্রথমটা এটার জন্য, দ্বিতীয়টা এইটার জন্য, আর এইটার জন্য, আর 3 নাম্বারটা এটার জন্য। মানে দ্বিতীয়টা তাহলে এই কোণায় কাজ করতেছে।
আচ্ছা, যদি দুইটা ভ্যালু ব্যবহার করেন তাহলে দেখবেন প্রথমটা কাজ করবে এই কোণা আর দ্বিতীয়টা কাজ করবে এই কোণা। আর যদি একটাই করেন তাহলে চারোটাতেই কি হবে 10 পিক্সেল করে হয়ে যাবে। বুঝতে পারছি? তো আমাদের এই রকম অল্প রাউন্ড করলে হবে না, আমাদের পুরোটাকেই রাউন্ড করতে হবে। পুরাটাকে রাউন্ড করার জন্য প্রথম শর্ত, যাকে রাউন্ড করতেছেন তাকে স্কয়ার হইতে হবে, কারণ স্কয়ার না হলে আপনার পুরোপুরি রাউন্ড হবে না। ঠিক আছে, আপনি যদি একটু 19-20 করে দেন এদিকে তাহলে হচ্ছে যে এটা ডিম্বাকার হয়ে যাবে। এই জন্য প্রথম শর্ত হচ্ছে অবশ্যই স্কয়ার হইতে হবে। নাম্বার 2, এইখানে মানে ওর হাইট অথবা উইথ, যেহেতু স্কয়ার তাহলে হাইট অথবা উইথ তো সেম, আপনাকে তাহলে এখানে ওই ভ্যালুটাই ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যদি এখানে বলি 200 পিক্সেল, এবার যদি সেভ করি একটা রিলোড করি তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। অথবা আমি এইটার যে ভ্যালুটা আছে তার অর্ধেকও যদি ব্যবহার করি তাহলেও আমরা দেখবো যে এটা এখানে রাউন্ডই আছে। তো অনেক ক্ষেত্রে আমরা ইমেজ ব্যবহার করব, স্কয়ার ইমেজ নিয়ে ব্যবহার করব। তো ইমেজের উইথ কত হাইট কত এটা আমরা তখন হয়তো জানবো না। ঠিক আছে, তো কারণ ওই হাইট উইথ তো আমরা দিয়ে দিব না। ইমেজের উইথ তো নরমালি সে স্কয়ার ইমেজ নিলে দেখবেন স্কয়ার আসছে, কিন্তু ইমেজের হাইট উইথ জানি না। সেই ক্ষেত্রে আমরা এখানে 100 পিক্সেল লিখবো নাকি 200 পিক্সেল লিখবো, এটা একটা ভেজাল না? তাই আমরা একটা জিনিস দেখলাম যে আমরা এখানে হয় লিখতে পারি যে ভ্যালু সেটাই, অথবা লিখতে পারি তার অর্ধেক। তার মানে আমরা লিখতে পারি 100% কিংবা তার অর্ধেক 50%। আমরা সবসময় কি করব, এখানে ব্যবহার করব হচ্ছে বর্ডার রেডিয়াস 50% কিংবা 100%। এবার আমরা সেভ করে যদি রিলোড করি তাহলে সেটাই দেখতে পারবো। অর্থাৎ এইখানে কোন ভ্যালু আছে সেটা দেখার দরকার নাই, শুধু আমরা এখানে লিখব 50 অথবা 100%। পিক্সেল হবে না, সেই ক্ষেত্রে হবে পার্সেন্ট। এই হচ্ছে আমাদের কি বলে ফ্ল্যাগ। আর আমরা এখান থেকে ফ্লেক্সের মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে যে আমাদের ডিফটাকে পুরো চার কোণার যে কোনো জায়গায় অথবা সেন্টারে আমরা রাখতে পারি সেটা আমরা দেখলাম। এই হচ্ছে ফ্লেক্সের ব্যবহার। এবার আমরা ফ্লেক্সের মাধ্যমে উইদাউট এনি ব্রেক, কারো কি ঘুমে টুমে ধরছে? যদি ঘুমে টুমে ধরে আজকে ব্রেক ছাড়া একটা ঝাঁকি দেন নিজেরে, ঠিক হয়ে যাবেন। এবার আমরা হচ্ছে একটা মেনু তৈরি করব। মেনু কি সবাই জানেন কম বেশি, তারপর একটু দেখাই। খাবারের মেনু সবাই জানেন। আমরা প্রথম আলোতে যাই, দেখেন এই যে প্রথম আলোতে এখানে একটা মেনু আছে, এটা হচ্ছে মেনু। কয়টা আছে মেনু এখানে? আমি জানতাম এই গুণা শুরু করবেন, এটা এর পুরোটা মেনু না, মানে এগুলো আলাদা আলাদা ভাবে মেনু না, পুরোটাই হচ্ছে মেনু। আচ্ছা, তো যাই হোক এগুলো হচ্ছে মেনুর আইটেম। ঠিক আছে, তো রেস্টুরেন্টে যখন আমরা খাইতে যাই আমাদেরকে এরকম একটা মেনু ধরায় দেয়, আমরা হচ্ছে ওই আইটেমগুলো চুজ করে দিই কোনটা কোনটা খাবো। ওয়েবসাইটে এরকম বিভিন্ন আলাদা আলাদা পেজে যাওয়ার জন্য মেনু থাকে। আমি এখানে ক্লিক করলাম, ওই পেজে গেলাম। যেমন আমি যদি এখান থেকে খেলাতে ক্লিক করি তাহলে আমাকে খেলার পাতায় নিয়ে যাবে। এই পেজে আসার পরে এই কারণে আমাদের একটা ভেজাল। আচ্ছা দেখেন, এই খেলার পাতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি শুধু খেলার নিউজ, আর কোনো নিউজ এখানে আমরা দেখতে পাচ্ছি না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমরা আপাতত কিসের ওইগুলো তো অ্যাড, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এরকম একটা মেনু ক্রিয়েট করব। তো মেনু ক্রিয়েট করার জন্য মেনুটা সাধারণত উপরে থাকে, আমরা একদম উপরেই কাজ করি। চলেন আমরা একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দেন, ক্লাসের নামই দিলাম মেনু। যেহেতু মেনু তৈরি করব তাই এটার ভিতরে এটার নামই দিলাম মেনু। এই ডিভের মধ্যে আপনি একটা লিস্ট ক্রিয়েট করবেন, মেনুর যে আইটেমগুলা সেগুলোকে আমরা একটা লিস্টের মধ্যে রাখবো। তো এই জন্য আমরা একটা ইউএল ট্যাগ নিলাম, তার মধ্যে একটা এলআই ট্যাগ নিলাম। এবার এখানে সাপোজ মেনুর আইটেম লিখলেন হোম, সেভ করে যদি ব্রাউজারে গিয়ে রিলোড করেন তাহলে দেখবেন এই যে এখানে আসছে। বাট নরমালি আমরা একটু আগে দেখলাম খেলার পাতায় ক্লিক করার পরে খেলার পাতায় চলে গেছে, তাই না? এখানে যদি ক্লিক করি কোথাও যাবে না, কেন? এখানে অ্যাঙ্কর ট্যাগ নাই। কারণ আমরা জানি যে ক্লিক করে অন্য কোথাও পাঠানোর জন্য অ্যাঙ্কর ট্যাগ দরকার, তাহলে অ্যাঙ্কর ট্যাগ এখানে নাই। তো আমরা যেটা করব এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, আর এই href এর মধ্যে কোন পেজে যাবে তার লিংক দিয়ে দিব। আমরা আপাতত কোনো পেজে যাব না, তাই আমরা এখানে হ্যাশ দিয়ে রাখবো। পরবর্তীতে আমাদের ওয়েবসাইট যখন পুরোটা ডেভেলপ হয়ে যাবে, আর নরমালি যেটা হয় বলে দিই, এখানে
মূলত যদি ওয়েবসাইটটা স্ট্যাটিক না থাকে, যেমন ওয়েবসাইট তো করার আগে আমরা জানবো যে ওয়েবসাইটটা কি স্ট্যাটিকই থাকবে নাকি হচ্ছে এটাকে ডাইনামিক করা হবে। তো স্ট্যাটিক বলতে শুধুমাত্র HTML CSS দিয়ে ডিজাইনটা করে আমরা ওয়েবসাইটটাকে আপলোড করে দেব। হ্যাঁ শিওর। ও হ্যাশট্যাগের বিষয়, যে আমরা যদি ওয়েবসাইটটা যদি স্ট্যাটিক থাকে তাহলে আমরা অবশ্যই কোন লিংকে যাবে সেটা বসায় দিব। আর যদি ডেভেলপ করা হয় তাহলে এখানে বসাবেন না, কারণ বসায়ও কোনো লাভ নাই, উল্টা কষ্ট হবে। ঠিক আছে, কারণ এখানে পরবর্তীতে ডাইনামিক ভাবে লিঙ্কগুলো বসে, এখানে হ্যাশ দিয়েই রাখবেন। ঠিক আছে, কোন লিংকে কোনটা যাবে এগুলো পরে ডাইনামিক ভাবে বসবে, এই কারণে আমরা হচ্ছে ডিজাইন করার সময় হ্যাশ দিয়ে রাখবো। আর যদি এমন হয় যে না এটা ডেভেলপ করাই হবে না, এটা হচ্ছে যে স্ট্যাটিক, এমন কিছু কিছু ওয়েবসাইট থাকতে পারে, ধরেন অনেক ওয়েবসাইট থাকে, যেমন পোর্টফোলিও কিছু ওয়েবসাইট থাকতে পারে যে আপনি আপনার পোর্টফোলিও দিয়ে একটা ওয়েবসাইট বানাইলেন, ওখানে ডাইনামিক করার দরকার নাই, এবং আপনার এটা ধরেন আপনার পড়াশোনাও শেষ, আপনার সবকিছুই শেষ, আপনার এখন প্রফেশনাল লাইফ শুরু, তো এই ক্ষেত্রে আপনার চেঞ্জ আসার মধ্যে চেঞ্জ আসতে পারে শুধুমাত্র এক্সপেরিয়েন্সটা। ধরেন এই বছর আপনি এক্সপেরিয়েন্স একটু কম, সামনের বছর এটা আরো বাড়বে, হয়তো সেটা অ্যাড করবেন, তাহলে বছরে একবার আপনি গিয়ে অ্যাড করলেন। ঠিক আছে, তাহলে এই বছরে একবার অ্যাড করার জন্য আপনাকে এটা ডাইনামিক করার দরকার নাই, কষ্ট করার কি দরকার। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, জাস্ট এক বছর পরে ওই কোডটা একটু ওপেন করে নতুন এক্সপেরিয়েন্সটা আপনি অ্যাড করলেন। কিংবা একটা অফিসে যদি 5 বছর থাকেন তাহলে তো এক্সপেরিয়েন্স অ্যাড করার কোনো জায়গা নেই, এক্সপেরিয়েন্স তখন অ্যাড হবে যখন আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সুইচ করবেন, তখন হচ্ছে যে আপনার নতুনটা অ্যাড করার বিষয়টা আসে। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে পোর্টফোলিও হতে পারে, কিংবা অনেক সময় অনেক রকমের ইনফরমেটিভ কিছু থাকে, যেমন ধরেন একটা কি বলে কেমন বলবো এটাকে, ধরেন একটা নতুন কোনো ক্যাম্পেইন, ঠিক আছে, ক্যাম্পেইনটা জাস্ট 7 দিনের জন্য সাপোজ, তাহলে এই ক্যাম্পেইনের রুলস টুলস দিয়ে আপনি হচ্ছে একটা ওয়েবসাইট শুধু রাখতে চাচ্ছেন, 7 দিন শেষ তারপর এটা ফেলে দিবেন। ঠিক আছে, তখন জাস্ট পেজটা বানাবেন। হ্যাঁ, আচ্ছা ভুলে যাই আমি খালি। আচ্ছা যাই হোক, ওই যে বললাম যে একটা ক্যাম্পেইন চলতেছে 7 দিনের, এইটার কিছু ইনফরমেশন দিয়ে একটা পেজ আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন করলেন, ওটা থাকলো 7 দিন পরে চলে গেল, সেই ক্ষেত্রে আপনার ডেভেলপ করার প্রয়োজন পড়ে না, যেহেতু হচ্ছে কোনো চেঞ্জেস নাই, একবারে সবকিছু রেডি করে আপনি রাখলেন, ইয়ে হয়ে গেল। তো এই জাতীয় ওয়েবসাইটগুলো ডাইনামিক হয় না, আবার কিছু কিছু ওয়েবসাইট থাকে সেগুলো ডাইনামিক হয়। ঠিক আছে, তো যেগুলো ডাইনামিক হবে সেগুলোর ক্ষেত্রে আমাদের আসলে লিঙ্ক বসায় দেওয়ার কোনো দরকার নাই। ওকে, এবার আমরা এখানে জাস্ট লিখে যাই সাপোজ হোম, তারপরে কন্ট্রোল ডি যা নিতে পারেন নেন। হোমের পরের পরিবর্তে এখানে জাস্ট হচ্ছে বলেন ধরেন অ্যাবাউট, তারপর এখানে বলেন সার্ভিস, তারপর এখানে বলেন টিম, তারপরে বলেন ওয়ার্কস, তারপরে বলেন কন্টাক্ট, এরকম কিছু আইটেম আমরা দিলাম। এখন যদি ব্রাউজারে যাই রিলোড করি তাহলে দেখবো এখানে আমাদের সবগুলো আইটেম এখানে চলে আসছে। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে এখন ডিজাইন করা। তো ডিজাইন করার জন্য দেখেন প্রথম বিষয় অ্যাঙ্কর ট্যাগের নিচে কোনো আন্ডারলাইন আসে নাই, এর পিছনে কারণ আগেই না করে দিছি, কিন্তু ইউএল ট্যাগের একটা প্যাডিং থাকে, দেখছেন এটা একটা প্যাডিং, এই অংশটুকু, এটা মার্জিন না। তো মার্জিন হলে কিন্তু থাকতো না, কারণ আমরা মার্জিন তো 0 করে রাখছি, তো আমাদের যেটা করতে হবে প্যাডিংও 0 করে রাখতে হবে। তো আমরা ওই যে উপরে যে মার্জিন 0 করছিলাম এখানে এসে আমরা বলবো তোমার প্যাডিংও হবে 0। এখন একটা রিলোড করবেন, দেখেন আর প্যাডিংটা নাই। এবার কাজ হচ্ছে পাশাপাশি নিয়ে আসা, বাকি কাজ করা। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা দিব ধরেন এইটা, কপি করে নিলাম, দেন আমরা হচ্ছে মেনুটা যেহেতু উপরে তাই উপরেই লিখি, এই যে এখান থেকে শুরু করি, এখানে এসে আমরা একটা কমেন্ট করলাম মেনু, তারপরে এখানে আমরা কল করতেছি ডট মেনু, তারপরে বললাম ওর একটা ব্যাকগ্রাউন্ড হবে এইটা। সেভ করেন আর ব্রাউজারে রিলোড করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আসছে। এবার আইটেমগুলোকে পাশাপাশি আনতে হবে। এখন দেখেন আইটেমগুলো উপরে নিচে কেন, আগে সেটা বুঝেন। উপরে নিচে কেন বলেন তো, আইটেমগুলো কোন ট্যাগের মধ্যে আছে? এলআই ট্যাগের মধ্যে, তাই না? যদিও আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেখতে পাচ্ছি, বাট পুরো অ্যাঙ্কর ট্যাগটাই আছে কার মধ্যে? এলআই এর মধ্যে। এলআই ট্যাগ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, যদি শুধু অ্যাঙ্কর ট্যাগে থাকতো তাহলে কিন্তু এমনিতেই পাশাপাশি থাকতো। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে কি করব, এখানে আপনার
এলআই ট্যাগের মধ্যে রাখছি, যেহেতু ব্লক এলিমেন্ট তাই সবাই পাশাপাশি আসে নাই। এই ক্ষেত্রে সবাইকে পাশাপাশি আনার জন্য আমরা ফ্লেক্স করব। কাকে করব এবার? মেনুকে নাকি ইউএলকে? ভালো করে চিন্তা করে, মেনুকে নাকি ইউএলকে? মেনু প্যারেন্টস, এজন্য এটাকে ফ্লেক্স করতে হবে। আর ইউএল কে? সেটা বলেন, মেনুর পক্ষে কারা আর ইউএল এর পক্ষে কারা? দেখি কে কতক্ষণ এই পর্যন্ত বুঝছেন। আগে এবার হাত তুলেন, আগে মেনুর পক্ষে কারা আছেন? মাত্র 2 জন মেনুর পক্ষে, কেউ বুঝে নাই। তাহলে কাকে করতে হবে? মেনুকে করতে হবে নাকি ইউএল কে করতে হবে? আচ্ছা, আন্ডার ফান্ডার বাদ দেন, শুধু বলেন আমি এইটাকে করব, মানে ডিসপ্লে ফ্লেক্স কি এইটার ভিতরে করব নাকি এইটার ভিতরে করব? মেনুর ভিতরে করবেন। মেনুর মধ্যে আচ্ছা, ইউএল এর পক্ষে কারা কারা বলেন? এদেরকে নোটিস করে রাখেন, এরপর আর হাত তুলে কিন্তু নিব না। ইউএল এর পক্ষে 1 জন, 2 জন, 3 জন, 4 জন। আর মেনুর পক্ষে তাহলে বাকিরা? আচ্ছা, আপনারা মেনুর পক্ষে। আচ্ছা, এবার ডিসপ্লে ফ্লেক্সটা এবার আরেকটু ভালো করে বুঝেন। যাদেরকে পাশাপাশি আনবো তার প্যারেন্টকে ডিসপ্লে ফ্লেক্স করব। এখন দেখেন, আমরা কাদেরকে পাশাপাশি আনতে চাই? এলআই গুলাকে পাশাপাশি আনতে চাই। তাহলে আমরা এর ঠিক প্যারেন্ট যেটা আছে সেটাকে ডিসপ্লে ফ্লেক্স করব। তার মানে কাকে করতে হবে? ইউএল কে করতে হবে। বুঝছেন? তাহলে আমরা এখন বলবো এই ইউএল কে কিভাবে ধরতে হয় সেটা। ক্লাস না নেই, আমরা বলবো মেনুর ভিতরে যদি কোনো ইউএল থাকে সেটা, ওই যে একটু আগে যেটা বলতেছিল, রচি বলতেছিল যে হচ্ছে আপনার মেনুর ভিতরে ইউএল কে করতে হবে। তো মেনুর ভিতরে ইউএল কে ধরবো, তারপরে ডিসপ্লে ফ্লেক্স করে দিব। এটা ধরার জন্য ওয়ে তো আমাদের জানাই আছে। আমরা জাস্ট বলবো ডট মেনু স্পেস ইউএল, মানে মেনুর ভিতরে ইউএল। জাস্ট এখানে আমরা বলবো তার ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে। তো সেভ করলাম, আর এখানে একটা রিলোড করলাম, দেখতে পাচ্ছি সবাই পাশাপাশি। এবার এই যে পয়েন্টগুলো, এগুলো দূর করার জন্য আমরা হয় এলআই কে ধরবো কিংবা ইউএল কে বললেও চলবে। নতুন করে এলআই কে ধরার দরকার নাই, ইউএল কে বললেও যেহেতু চলবে, তাই আমরা এখানে লিখবো লিস্ট স্টাইল নাম। এবার সেভ করে দেন, আর একটা রিলোড করেন, তাহলে পয়েন্টগুলো চলে যাবে। এবার ভিতরের এই লেখাগুলোকে নিয়ে কাজ করতে হবে। এখানে তো বিশাল অবস্থা, এগুলোর সব একসাথে এবং কালারও ঠিক মানে এটার সাথে তো ম্যাচ করতেছে না, ভালো লাগতেছে না। এই জন্য আমরা ধরবো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগকে। তাহলে অ্যাঙ্কর ট্যাগকে ধরার জন্য আমাদের বলতে হবে মেনু, তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, তাই না? আচ্ছা, তাহলে এখানে এইভাবে কল করেন, মেনু বারবার হচ্ছে ভুল লিখি, মেনু তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। প্রথমে বলেন কালার হবে, কালার দিলাম সাদা, সেভ করলাম, একটা রিলোড করলাম, ঠিক আছে? এবার হচ্ছে এই যে দেখেন এগুলা তো কোনো গ্যাপ নাই, এই জন্য আমরা একটা প্যাডিং তৈরি করব ভিতরে। এই প্যাডিং দেওয়ার জন্য এখানে লিখবেন প্যাডিং, উপরে নিচে দিলাম ধরেন 10 পিক্সেল, ডানে বামে দিলাম ধরেন 25 পিক্সেল, এরকম দিলাম। এখন উপরে নিচের প্যাডিংটা পাবে না, এইটার অ্যান্সার গত ক্লাসেই পাইছেন আপনারা, মনে আছে? এইখানে জাস্ট আমরা বলবো ডিসপ্লে ব্লক কিংবা ইনলাইন ব্লক। এই ক্ষেত্রে ব্লক লিখলে কোনো সমস্যা নাই, কারণ অনেকে ভাবতে পারেন ব্লক লিখলে তো পুরো লাইন দখল করবে, কিন্তু যেহেতু ডিসপ্লে ফ্লেক্স করা আছে তাই পুরো লাইন সে দখল করতে পারবে না, তাকে অবশ্যই পাশাপাশি থাকতে হবে। তাহলে আমরা এখানে জাস্ট ডিসপ্লে ব্লক করে দিলাম। এখন উপরে নিচে ডানে বামে সব দিকে আমরা প্যাডিংটা পাবো। এবার আসি, এগুলো সব ছোট হাতের, এগুলোকে যদি আমরা সব বড় হাতের করে দিতে চাই, তাহলে আমরা এখানে লিখব টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সেভ করে দিলাম, একটা রিলোড করে দিলাম। এবার পুরো মেনুটাকে মাঝখানে নিয়ে আসি, কারণ এক পাশে বেশি ফাঁকা। এই কারণে আমরা যেটা করব, যাকে ডিসপ্লে ফ্লেক্স করা হয়েছে তাকে বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেভ করে দিব, একটা রিলোড করে দিব। এই হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। বুঝতে পারছি? তাহলে আমাদের মেনুটা মোটামুটি হয়ে গেছে। মেনুর মধ্যে আমরা যদি চাই কোনো হোভার দিতে, সেই ক্ষেত্রে আমরা হোভার টোভার ব্যবহার করতে পারি। সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই অ্যাঙ্কর ট্যাগকে ধরে হোভারটা দিব।
তাহলে হোভার দেওয়ার জন্য হোভার কি সেটাও আমরা গত ক্লাসে দেখে আসছি, তো এখানে বলতে হবে না, জাস্ট বললাম কি চেঞ্জ করতে চান। এখানে বলেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, একটা কালার দিয়ে দেন, ধরেন এইটা দিয়ে দিলাম। সেভ করেন, ব্রাউজারে যান, একটা রিলোড করেন, তো আমরা যখন হোভার করব তখন আমরা ওই কালারটা এখানে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মেনু, খুব ইজিলি মেনু তৈরি করে ফেলা যায়। তো বাসায় আপনারা সবাই মেনুটা তৈরি করেন, ঠিক আছে। এরপরে আমরা আবার দেখব সাব মেনু, মানে একটার ভিতর থেকে আরেকটা মেনু কিভাবে বের হয়ে আসতে পারে। আচ্ছা, এবার আমরা আজকে আরেকটা জিনিস দেখে শেষ করব, সেটা হচ্ছে ফন্ট। ঠিক আছে, ফন্ট কি আজকে প্র্যাকটিস করতে দিলাম না কাউকে, নেক্সট ক্লাসে প্র্যাকটিস করেন, না বাসায় গিয়ে প্র্যাকটিস করেন সবাই ভিডিও দেখে। হ্যাঁ, এখানে যেটা করবেন সেটা হচ্ছে আমরা ফন্ট কি আগে সেটা একটু বোঝার চেষ্টা করি। সবারই যদিও কম বেশি এটা জানার কথা, তারপরেও জাস্ট আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, তো ধরেন আমরা এখানে লিখলাম বাংলাদেশ। এখন এই বাংলাদেশের বিভিন্ন রকমের ফন্ট আছে, মানে বাংলাদেশ না, মানে এটাকে চেঞ্জ করে আমরা এখান থেকে বিভিন্ন রকমের ফন্ট দেখাইতে পারি। যেমন দেখেন এটা ব্যবহার করলে একরকম, আমি যদি আবার এটা ব্যবহার করি, সরি এটা না, এটা তো অ্যারাবিক, আমরা ধরেন এটা ব্যবহার করলাম, তাহলে দেখেন আরেক রকম ফন্টটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের ওয়েবেও যদি আমরা ফন্ট চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এইখান থেকে যেগুলো আছে সেগুলো ফন্ট নিলে হবে না, কারণ এগুলো হইতেছে উইন্ডোজের সাথে কিছু ডিফল্ট ফন্ট, কিংবা আমি বাইরে থেকে কোনো ফন্ট ইনস্টল করেছি সেই ফন্ট আছে। কিন্তু এটা তো যদি মানে আপনি একটা ফন্ট সাপোজ ডাউনলোড করছেন, বা এই ফন্টগুলো সবকিছু আপনার কাছে আছে, আপনার পিসিতে আছে, কারণ আমি যখন ব্যবহার করবো এই ফন্ট যদি আমার কাছে না থাকে তাহলে তো এটা দেখা যাবে না। এই জন্য অবশ্যই ফন্টটাকে আমার ওয়েবের সাথে কানেক্ট করে রাখতে হবে, মানে আমার সাইটের সাথে। হয় ফন্টটাকে ডাউনলোড করে সাইটের সাথে কানেক্ট করব, অথবা আমরা ডিরেক্ট এমন কোনো প্রোভাইডার, যে প্রোভাইডার হচ্ছে আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছে সিডিএন ব্যবহার করে, সেটা আমরা দিব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, fonts.google.com এ যাব, এটাই সবচেয়ে বেশি সেফ, সিকিউর এবং মানে কি বলে, যেহেতু গুগলের সার্ভিস আমরা এটাই ব্যবহার করতে পারি। সরি, এখানে আমরা চলে যাব fonts.google.com এই ওয়েবসাইটটাতে। এখানে এসে আপনি আপনার পছন্দের ফন্ট থাকলে এটা সার্চ করতে পারেন, এখানে সবগুলো ফন্টই ফ্রি। ঠিক আছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে সার্চ করে বের করে নেবেন, আর যদি পছন্দের না থাকে তাহলে এখান থেকে পছন্দ করবেন। কোনটা, এটা? আচ্ছা, ধরেন এটাই। তো আমরা যেটা নিব সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এটার আবার অনেকগুলো ভার্সন থাকে, আপনার যেটা দরকার, যেটা দরকার, যেমন থিন, এটা আসলে খুব বেশি লাগবে না আমাদের হয়তো যে এই 400টা লাগতে পারে, 300টা লাগতে পারে। ঠিক আছে, তো যেটা লাগবে আর কি, ঠিক আছে, আপনি সেটা এখান থেকে আপনি এই যে এখানে সিলেক্ট দিস স্টাইল ক্লিক করে নিতে পারবেন। হ্যাঁ, বুঝি নাই। এই যে এটা তো হইতেছে জুম ইন করতেছি ভালো মতো দেখার জন্য, ফোনটা কত সুন্দর, এটা ভালো মতো দেখবেন, মানে যারা কানা আর কি। ঠিক আছে, আচ্ছা, আমি নিজেও কিন্তু কানা, কিন্তু আমি চশমা ব্যবহার করি না, মানে আতেলের মতো লাগে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এই জন্য আমি চশমা ব্যবহার করি না, মানে খুব বেশি ইয়ে না, না আমাকে কেমন জানি লাগে, নিজেরে ভালো লাগে না, যখন নিজেকে ভালো লাগে না কোনো কিছুতে তখন নিয়ে হয় না। আচ্ছা, ধরেন এটা নিব, আমরা এটা নিতে পারি। আপনি যে একটা ফন্টে নিতে হবে এমন না, আপনার ওয়েবসাইটে আপনি একাধিক ফন্টও ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি ওইটাকে সার্চ করে এরকম অ্যাড করে নেবেন। ঠিক আছে, তারপরে যেটা করতে হবে, ইম্পোর্টে যাবেন, লিংকে যাবেন না, ইম্পোর্ট। এই ইম্পোর্ট অপশনের মধ্যে যাওয়ার পরে দেখবেন একটা ট্যাগের মধ্যে কিছু কোড আছে, শুধুমাত্র ভিতরের কোডটা নেবেন, ট্যাগ সহ নিতে হবে না, কারণ ট্যাগের নাম হচ্ছে স্টাইল ট্যাগ। এটা আমাদের সিএসএস ফাইলের, মানে স্টাইল ট্যাগের ভিতরে আমরা মূলত কি লিখি, সিএসএস লিখি। যেহেতু এটার ভিতরে সিএসএস লিখি, তাহলে আমরা এইটুকু নিয়ে সিএসএস ফাইলে রাখলেই আমাদের হয়ে যাবে। এই জন্য আমরা এই অংশটুকু জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার সিএসএস ফাইলে যাব, একদম উপরে এখানে জাস্ট এই লিংকটা দিয়ে দিব। ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, শুধু এটা দিয়ে দিব, হয়ে গেছে। এবার শুধুমাত্র আমাদের যেটা রাখতে হবে, নিচে একটা ফন্ট ফ্যামিলি দিবে। এই যে এই ফন্টটা আপনি লিংক করলেন, এই ফন্টটা আপনি যাকে দিতে চাচ্ছেন তাকে এই প্রপার্টিটা ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে হবে। যাকে দিতে চাচ্ছেন তাকে দিবেন। যদি চান অ্যাঙ্কর ট্যাগকে দিতে তাহলে অ্যাঙ্কর ট্যাগ, যদি চান পুরো ওয়েবসাইটে এই ফন্ট পাবে তাহলে জাস্ট লিখবেন বডি। এখানে গিয়ে লিখবেন বডি,
বডিকে বলে দিলেন এটা। এবার হতেছে যা কিছু আসবে মানে যত ট্যাগই থাকবে বডির মধ্যে সবারই এটাই পাবে, ঠিক আছে? তো ওইটা দিয়ে রাখতে পারেন, আর যদি স্পেসিফিক কাউকে দিতে চান তাহলে তাকে দিতে পারেন। আমরা বডিতে দিয়ে রাখলাম। এখন যদি আমরা যাই এখানে, যাওয়ার পর একটা রিলোড করলে দেখবো যে আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এইটা আবার ডাউনলোড করেও ব্যবহার করা যায়। ধরেন কোনো ফন্ট আপনি এখানে পাইলেন না, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তারপরে ব্যবহার করতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনি ধরেন আপনার এমন একটা ফন্ট, ধরেন আমরা এখানে লিখলাম ওয়াসওয়ার্ল্ড, এটা একটা ফন্ট ডাউনলোড সাপোজ লিখে সার্চ করলাম, খুঁজে বের করবো যে এই ফন্টটা কই পাওয়া যায়। ধরেন এই ওয়েবসাইটটাতে গেলাম, ঠিক আছে? এটা কিন্তু গুগলেও আছে, জাস্ট আমি দেখাচ্ছি আর কি, যে এখানে আমরা যাওয়ার পরে দেখবো এটা ডাউনলোড অপশন আছে কোথাও, উপরে ছিল, কোথায় ছিল, এই যে ডাউনলোড, এখানে ক্লিক করে দেখেন এটা ডাউনলোড হোক। তারপরে এটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে, আপনাকে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এখান থেকে কাট করে চলে যাবেন কোথায়, এটা, তারপরে এইটা, তারপরে 7 নাম্বার, এখানে একটা ফোল্ডার বানাবেন। এবার ফোল্ডারের নাম দিবেন ফন্টস, যে কোনো নাম দিলেই হবে, কিন্তু যেহেতু আমরা ফন্ট নিয়ে আসছি তাই এখানে নাম দিলাম ফন্টস। এখানে পেস্ট করে দিয়ে এটাকে এক্সট্রাক্ট করে ফেলেন, ডিলিট করে দেন। ওরে এত দরকার নাই আমাদের। আচ্ছা আমরা জাস্ট একটা নেই, কোনটা নিব? বোল্ড নিব না, বোল্ড নাই, বোল্ড নিব না, লাইট রেগুলার আছে, এই যে এটা নেই, এটাকে জাস্ট আচ্ছা সব কন্ট্রোল এ দেন, রেগুলারটাকে বাদ দিয়ে বাকি সব ডিলিট করে দেন। ধরেন আমরা এই ফন্টটা এটা নিব, ঠিক আছে? তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফন্টটাকে এখন এই যে নামটাকে কপি করে নিতে হবে, ওকে? এবার আপনি এটাকে লিঙ্ক করাবেন। লিঙ্ক করানোর জন্য এই যে উপরেই কোনো একটা জায়গায় করলেই হবে। এই ক্ষেত্রে কিন্তু আর লিঙ্কটিং নাই, এবার ফন্টটা পুরোপুরি আপনার প্রজেক্ট ফোল্ডারে। এখন আপনাকে লিখতে হবে @font_face, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এটার ভিতরে লিখবেন src, তারপর লিখবেন URL, ঠিক আছে? এটা একটা ফাংশন। এই src হচ্ছে সোর্স, আমরা জানি। এখানে হচ্ছে যে সোর্সের ইউআরএলটা এখানে আমরা বসায় দিব। ইউআরএলটা কি? ইউআরএলটা হচ্ছে ফন্টস মানে ফোল্ডারের নাম স্ল্যাশ এইটা। এখানে আবার একটা ভেজাল আছে, দেখেন আপনি কাজ করতেছেন কিন্তু এখন সিএসএস ফাইলে, এইচটিএমএল ফাইল দিয়ে চিন্তা করলে কিন্তু এখন হবে না। যদিও দুইটাই সেম ফোল্ডারেই আছে, এই ক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু সিএসএস ফোল্ডার ফাইলটা যদি অন্য ফোল্ডারে রাখতেন, অনেকে রাখে সিএসএস নামের একটা ফোল্ডার বানায়, তার ভিতরে সিএসএস ফাইলটা রাখে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আগে ওই ফোল্ডার থেকে বের হইতে হবে, তারপরে ফন্টস ফোল্ডারে প্রবেশ করতে হবে, তারপরে ফাইলের নাম বলতে হবে। এই ব্যাপারটা খেয়াল রাখেন। তো আমাদের এই ভেজালটা নাই, কারণ আমরা ফাইলটা বাহিরে রাখছি, শুধু ভিতরে প্রবেশ করে আমরা নামটা বলে দিলাম, লিংক করা হয়ে গেছে। এবার এই যে এইখানে যেমন বডির মধ্যে বলছি ফন্ট ফ্যামিলি হবে, এইটার ফন্ট ফ্যামিলি কি? এই ফন্ট ফ্যামিলিটা নিজের বানাইতে হবে। এটা তো গুগল থেকে লিংক করছি তাই গুগল দিয়ে দিছে, কিন্তু আমাদেরটা তো আমরা ডাউনলোড করছি, এই জন্য নিজের বানাইতে হবে। এখানে বলবেন ফন্ট ফ্যামিলি, এখানে একটা নাম দিবেন। এবার আপনার যা ইচ্ছা তাই দেন, আপনি এটার নাম দিলেন যা ইচ্ছা তাই, এটাই হতেছে আপনার ফন্টের নাম। এবার এই ফন্টটা যেখানে ব্যবহার করতে চাচ্ছেন সেখানে আপনাকে এই ফন্ট ফ্যামিলি যা ইচ্ছা তাই লিখতে হবে। কই লিখবেন? ধরেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, বা ওই যে মেনুর যে অ্যাঙ্কর ট্যাগ সেটার মধ্যে, শুধু ওইখানে দিব, আর অন্য কোথাও দিব না। কোন জায়গায় কল করছি এটা? এই যে এটা, এইখানে এসে আপনি বলেন এই ফন্ট ফ্যামিলি যা ইচ্ছা তাই। এবার আমরা এখানে যাই, একটা রিলোড করি, এই যে দেখেন আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কারণ তো আপনি ডাউনলোড করে তো আপনার ফাইলের সাথে আপনি যুক্ত করে দিলেন ওই যে ফন্টস ফোল্ডার, এখন পাচ্ছে আপনার ফন্টস ফোল্ডার থেকে। যখন আপনি এই ওয়েবসাইটটাকে সার্ভারে আপলোড করবেন তখন আপনি এই সবগুলোকে একসাথে এভাবে জিপ করে তারপরে হইতেছে আপলোড করবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে সবকিছু আপনার এখান থেকেই পাবেন। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই।